আমরা আজকে ক্লাসে যতটুকু পড়বো টিল নাও আমাদের হচ্ছে কি সিটি সিলেবাস, এটা বললাম সিটিতে থাকবে। সো মোর স্পেসিফিকলি আমাদের সিটি সিলেবাস ছিল হচ্ছে গিয়ে আমরা যে ইনফ্লেশনের পার্টটা করেছিলাম ফ্রম চ্যাপ্টার 5, দ্যাট পার্ট। এন্ড হচ্ছে গিয়ে নেক্সট আমরা যে পার্টটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা চ্যাপ্টার 10 স্টার্ট করেছি, দ্যাটস অ্যাবাউট দ্য লং রান এগ্রিগেট এগ্রিগেট সাপ্লাই এন্ড এগ্রিগেট ডিমান্ড। এই চ্যাপ্টারটা থেকে পড়ছে এটা। এবং এগ্রিগেট সাপ্লাই এগ্রিগেট ডিমান্ড চ্যাপ্টারটা হচ্ছে এমন যে এটা আসলে দিস ইজ দ্য কম্বিনেশন অফ 3 চ্যাপ্টার। আজকে আপনারা এটা দেখবেন যে আমরা যখন এগ্রিগেট ডিমান্ড পার্টটা স্টার্ট করব সেখানে আমাদের হচ্ছে গিয়ে আপনার কিছু পোর্শন আছে যেটার জন্য আমরা কিন্তু আবার দেখবেন যে ইয়াতে পড়বো, মানে এটাকে কি বলে, আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করবো। তো এই হলো কি মোটামুটি সিলেবাস। তো এগ্রিগেট সাপ্লাই আমরা শেষ করে ফেলেছি, এগ্রিগেট সাপ্লাই পুরো পোর্শনটাই থাকবে। এগ্রিগেট ডিমান্ডের এখন যতটুকু শেষ করতে পারবো এটা আমাদের সিটি সিলেবাসে থাকবে। কালকে সিটিতে যেটা হবে এটার ব্যাপারে আপনাদের সাথে আমি একটু সাজেশন চাচ্ছি। কালকে আমাদের ক্লাসে একজন অ্যালামনাই ভিজিট করবে। অ্যালামনাই ভিজিট কি আপনারা কোনো সেকশনে পেয়েছেন? নো ম্যাম। আচ্ছা, অ্যালামনাই ভিজিট হচ্ছে আপনাদেরই কোনো সাকসেসফুল অ্যালামনাই এসে আপনাদের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। এখন সেক্ষেত্রে আপনারা কি সিটিটা আগে দিয়ে অ্যালামনাই ভিজিটে, মানে উনি আপনাদের ক্লাসে এসে জাস্ট আপনাদের একটা সেশন নেবে, সেটা করতে চান নাকি ওনার সেশনের পরে সিটিটা দিতে চান? ম্যাম সেশনের আগে করলে ভালো হয়। জি ম্যাম, সেশন সিটিটা দেয়া দিলে ভালো বেশি। সিটি দিয়ে তারপরে হচ্ছে আপনারা ইয়া করতে চান, সেশনটা জয়েন করতে চান, এরকম? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো কালকে আসবে আমাদের স্টুডেন্ট, ও হচ্ছে 183 ব্যাচের। বাট মজার বিষয় হচ্ছে গিয়ে ওর মেজর ছিল এইচআরএম। বাট ওর এক্সপিরিয়েন্স যখন শেয়ার করে তখন দেখি সে টোটালি একটা ডিফারেন্ট আপনার হচ্ছে গিয়ে ফিল্ডে এখন জব করছে এবং যথেষ্ট ভালো করছে। ওর এইটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা শুধু হচ্ছে গিয়ে গগবাধা জব করব, বাট নন লিনিয়ার কিছু চিন্তা ভাবনা করে আমরা কিন্তু ডিফারেন্ট একটা হচ্ছে গিয়ে সেটাকে বলে যে ধরেন সাপোজ আমি ইকোনমিক্স পড়েছি তাই বলে আমাকে ব্যাংকে চাকরি করতে হবে এমন কোনো কথা নেই। ইকোনমিক্স এর পরে আমি চাইলে ফর এক্সাম্পল সোশ্যাল ওয়ার্কারও হতে পারি, হ্যাঁ, সামাজিক দায়বোধের কাজ জায়গা থেকে আমি কাজ করছি, এরকম আমার কিন্তু হতে পারে। তো একদম যে শুধুমাত্র হচ্ছে আমি সরি একদম যে শুধুমাত্র আমি হচ্ছে গিয়ে আমার নিজের ফিল্ডে কাজ করবো বিষয়টা এরকম না। তো ওনার কাজটা আমার কাছে এই জন্য ভালো লেগেছে যে উনি হচ্ছেন গিয়ে একদম ডিফারেন্ট একটা ফিল্ডে কাজ করছে। দেখা যাক কালকে উনি হ্যাঁ বলেন। উনি কি আইটি সেকশনে কাজ করে? না না না, আইটিতে না। আসেন, আসুক, ফিমেল একটা স্টুডেন্ট নিয়ে আসবো আমি। আমার মানে আমি আমার অন্য সেকশন নিতে চাইছিলাম, পরে চিন্তা করলাম যে না, আপনাদের জন্যই নিয়ে আসি। আপনারা হচ্ছেন তাহলে একটু রিয়েলিটি চেকটাও করতে পারবেন যে আসলে জব সেক্টরটা কেমন। রিভিল করবো না, আসবে ইনশাল্লাহ। ওকে, সো চলে আসি আমরা আজকে হচ্ছে এদিকে ডিমান্ড দিয়ে স্টার্ট করবো। অলরেডি উই স্টাডিড অ্যাবাউট দিস টপিক, এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে এবং আমরা এখানে হচ্ছে গিয়ে অলরেডি উই নো দ্য ডেফিনেশন অফ এগ্রিগেট ডিমান্ড। আমি জানি অনলাইন ক্লাসে ঘুমায় থাকেন, বাট ঘুমায় থাকলে আজকে একটু ক্লিয়ারফুলি শুনেন কারণ আমাদের যেহেতু কালকে সিটি আছে। সো এগ্রিগেট ডিমান্ডের জায়গাটাতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে এগ্রিগেট ডিমান্ড ইজ ইজ কল দ্য এক্সপেন্ডিচার অফ ওভারঅল ইকোনমি। আমি যদি আমাকে এইভাবে জিজ্ঞাসা করেন আমি এইভাবে বলবো যে ওভারঅল ইকোনমিতে আমি যে পরিমাণ স্পেন্ড করছি, ওভারঅল ইকোনমিতে আমি যে পরিমাণ হচ্ছে গিয়ে আমার যে এক্সপোর্ট ইম্পোর্ট, মানে মেইন কথা যে কোনো পারপাসে আমি যে পরিমাণ স্পেন্ড করছি, খরচ করছি, সেটাই সামটা আসলে আমার আহ, আমি যদি বলি এগ্রিগেট ডিমান্ড। সো এখানে এই জন্যই এটা বলেছিল যে এগ্রিগেট ডিমান্ড ইজ দ্য ডিমান্ড পোর্শন অফ দ্য রিয়েল জিডিপি। এই জন্য বলছে দ্য কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি ডিমান্ড ইজ দ্য সাম অফ কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, নেট এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট। সাধারণত জিডিপিটা কি হয় যে একটা বছরে একটা দেশে আমরা যে পরিমাণ পণ্য এবং সেবা সামগ্রী তৈরি করতে পারি সেটাই ছিল আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন আমরা ধরে নেই যে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা যত বড় হবে সেটাই হচ্ছে আমার অ্যাবিলিটি, কাইন্ড অফ আমি এই পরিমাণ প্রোডাক্টটি তৈরি করতে পারবো বা এই পরিমাণ প্রোডাক্টটি আমি হচ্ছে গিয়ে আপনার পারচেস করার আমার অ্যাবিলিটি থেকে আমরা এরকম ধরে নিই। তো সেই ক্ষেত্রে যদি আমি রিয়েল জিডিপি ডিমান্ডের কথা বলি, তাহলে যেহেতু সেটা আমি এগ্রিগেট ডিমান্ডের কথা বলি, যেহেতু সেটা রিয়েল জিডিপির সাথে রিলেটেড, সো আমি এটাকে তখন রিয়েল জিডিপি ডিমান্ড পোর্শনটাতে চাই। এই জন্য বলছে
দা কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি ডিমান্ড কি হচ্ছে, দেন বলছে যে জিডিপি যে ডিমান্ড পোর্শন যেটা ছিল সেটা, অর্থাৎ কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, দেখেন সব কিন্তু খরচের খাত। এক্সপোর্ট ইম্পোর্ট যেটাই বলি না কেন, সেখানে আমার যে অ্যামাউন্টটা ছিল সেটাই হচ্ছে আমার এটি এগ্রিগেট। পরবর্তীতে যেটা বললো যে আপনি যদি ধরেন ফর এক্সাম্পল ইউএসএ দিয়ে এক্সাম্পল দিই বা বাংলাদেশ দিয়ে এক্সাম্পল দিই, সেক্ষেত্রে বোঝাবে যে ইউএসএ এগ্রিগেট ডিমান্ডটা কি হবে, যে ইউএসএ একটা বছরে যে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করছে, সেটা ইউএসএ পিপল হতে পারে, সেটা ইউএসএ বিজনেস হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, ফরেনার হতে পারে, তারা যেটা পারচেস করার প্ল্যান করছে, দ্যাট মিনস দে আর প্ল্যানিং টু বাই, দ্যাটস কল দ্য রিয়েল জিডিপি ডিমান্ডেড অফ ইউএসএ। দেন আমরা যেটা ছিল যে এদিকে ডিমান্ড কার্ভটা দেখেছিলাম যে এদিকে ডিমান্ড কার্ভ ইজ এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, এই ছবিটা আমরা এঁকেছিলাম তাই না? ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ বলতে বোঝাচ্ছি যে যখন একটা কার্ভ এরকম নিচের দিকে যায় এটাকে বলে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। এবং ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হলে যেটা হয় যে ইট হ্যাজ নেগেটিভ রিলেশনশিপ উইথ দ্য ভেরিয়েবল ইন ওয়াই এক্সিস, দ্যাট মিনস ওভারঅল ইকোনমি নিয়ে যদি আমি কথা বলি সেক্ষেত্রে প্রাইস লেভেলের সাথে ওভারঅল ডিমান্ডের সম্পর্কটা ঋণাত্মক, অর্থাৎ যদি জিনিসপত্রের দাম অ্যাভারেজে বাড়ে তাহলে আমার ডিমান্ড ফল করবে, আর যদি জিনিসপত্রের দাম এভারেজে কমে তখন হচ্ছে আমার ডিমান্ড ইনক্রিজ করবে, বাড়বে। আবারও বলছি, মানে আমার যদি এভারেজে প্রাইস লেভেল যেহেতু ডিফ্লেটর অ্যাডজাস্ট করে আনে, মানে ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করে আনে, সো প্রাইস লেভেল বলতে আমি ওভারঅল প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটাকে এখানে অ্যাডজাস্ট করছি। তো সেখানে যদি আমি একদিকে ডিমান্ড নিয়ে কথা বলছি, তাহলে একদিকে ডিমান্ড যেটা আমাকে দেখাচ্ছে সেটা হচ্ছে যে ওভারঅল ইকোনমিতে আমি কিভাবে হচ্ছে গিয়ে আমার প্রাইস লেভেলটা বাড়লে ওভারঅল ইকোনমিতেও কিন্তু আমার হচ্ছে গিয়ে আপনার এগ্রিগেট মানে ওভারঅল ইকোনমিতেও তখন আমার এগ্রিগেট ডিমান্ডটা আমার হচ্ছে কি কমে যাবে। আবার যদি প্রাইস লেভেল ফল করে মানে কমে, আমরা সেক্ষেত্রে ওভারঅল ইকোনমিতে আমার এগ্রিগেট ডিমান্ডটা কিন্তু বাড়বে। যেমন আমি এই টেবুলার ফর্মও দেখতে পাচ্ছি, সো ওয়েন দ্য প্রাইস লেভেল ওয়াজ 90, লাইক সেখানে আমরা ডিফ্লেশন দেখতে পাচ্ছি, প্রাইস লেভেল বেশ ফল করেছে। সেই জায়গাটাতে দেখেন আমার এগ্রিগেট ডিমান্ডটা বেশ হাই, লাইক $14 ট্রিলিয়ন, অনেক কিন্তু। কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম যে না, ইনফ্লেশন রেটটা বা প্রাইস লেভেলটা বাড়তে শুরু করলো, লাইক 130 হয়ে গেল, বাড়তে বাড়তে দেখেন 130 যখন হলো তখন কিন্তু আমার এগ্রিগেট ডিমান্ডটা ফল করেছে, দ্যাট ইজ $12 ট্রিলিয়ন। অর্থাৎ দাম বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ওভারঅল ইকোনমিতে আমরা কম কেনাকাটা করছি, এরকম একটা রিজন আসছে। তো আহ এরকম একটা রিজন আসছে। তো এখন আমরা দেখবো যে ওয়াই দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, এই যে নিচের দিকে কেন যাচ্ছে, অর্থাৎ কেন প্রাইস লেভেলের সাথে নেগেটিভ রিলেশনশিপ আছে। এখন একটা কোশ্চেন লেখেন, দের ইজ এ কোশ্চেন। কোশ্চেনটা সবাই লিখে ফেলেন। Why aggregate demand curve is downward sloping? Downward মানে কি, যেটা নিচের দিকে যাচ্ছে, WA হবে, ডাউনওয়ার্ড স্লোপিং, নিচের দিকে যাচ্ছে এরকম একটা কার্ভ। কোশ্চেনটা আমরা লিখে ফেলি। তো এগ্রিগেট ডিমান্ড কার্ভটাকে যখন আমরা দেখবো যে ইট উইল বি এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, অর্থাৎ আমরা ওয়াই এক্সিস এ যে ভেরিয়েবল গুলো থাকবে তার সাথে একটা ঋণাত্মক সম্পর্ক দেখাবে, এরকম একটা কার্ভ আমি এগ্রিগেট ডিমান্ডের ক্ষেত্রে দেখতে পাবো। তো কেন এরকম সেটা নিয়ে এখন আমরা হচ্ছে কথা বলবো। So there are two reasons behind that. One is wealth effect, another one is substitution effect. এই দুইটার কারণে আমরা দেখতে পারবো যে আমাদের এগ্রিগেট ডিমান্ড কার্ভটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। আচ্ছা, তো ওয়েলথ এফেক্টটা কি বলছে? ওয়েলথ এফেক্টটা বলছে ওয়েলথ এফেক্ট এন্ড সাবস্টিটিউশন এফেক্ট, এই দুটো কারণে আমরা দেখতে পারবো হচ্ছে এটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। এটা একটু লিখে নেন, আবার ভুলে যাবেন। ওয়েলথ এফেক্ট এবং সাবস্টিটিউশন এফেক্টের কারণে এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং হবে। তা আমি হচ্ছে এটা যাব, মানে রিজন গুলো তো অবশ্যই দেখাবো। আচ্ছা, এখানে তো ইয়ে করবো না। আচ্ছা, আমি এটা বইয়ে যাব, রিজনটা একটু লিখে নেন তারপর আমরা বইয়ে যাব। যে এই দুটো মেজর রিজন কারণে আমরা হচ্ছে কি দেখতে পাবো যে আমাদের এগ্রিগেট ডিমান্ড কার্ভটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ।
এখন রিজনটা আমাদের বইয়ে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে, তো সেখান থেকে আমরা স্টাডি করবো। আমাদের পেজ নাম্বার হচ্ছে 7। তো আমরা এখানে যেটা দেখবো যে এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং কেন, আমরা সেখানে চলে যাচ্ছি। তো আমরা এই ছবিটা এটাই কিন্তু নেওয়া, দেখলেন, খেয়াল করে দেখেছেন হয়তো। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে তারা দুটো রিজনের কথা খুব মেনশন করেছে। নাম্বার ওয়ান ইজ ওয়েলথ এফেক্ট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ সাবস্টিটিউশন এফেক্ট। সো ওয়েলথ এফেক্টের জায়গায় ওরা আসলে যেটা বলছে সেটা হলো যে আমরা যখন এদিকে ডিমান্ড নিয়ে কথা বলছি, মানে ধরেন ইউজুয়ালি আমাদের ওভারঅল যে ডিমান্ড যেটা সেটা নিয়ে আমরা কথা বলছি। তো ওভারঅল ডিমান্ড নিয়ে যখন কথা বলছি, তাহলে এটা অবশ্যই আমি আমি অ্যাজ এ পার্সন আমি কি চিন্তা করছি, আমি অ্যাজ এ পার্সন যেটা হয় যে আমি দাম বাড়লে আমি কম কিনি। এটা আমার কমন সেন্স, যেটা আমাকে কেউ ইম্প্যাক্ট আমাকে মানে এটা একটা কমন সেন্স, এবং এটা যেটা হয় যে এটা কারোর ডিসিশনের উপর এটা কিন্তু নির্ভর করে না। আমার আমি যখনই দাম বেড়ে যাচ্ছে আমি অবশ্যই নিজে কম কিনছি। এখন বলছে যে ওভারঅল ইকোনমিতেও যদি এটা চিন্তা করি, তাহলে এমন হবে যে ওভারঅল ইকোনমিতেও সব মানুষই যখন দামটা বেড়ে যাচ্ছে তারা কম কিনছে, এরকম একটা বিষয় হচ্ছে। এটা কি আদৌ হচ্ছে? হ্যাঁ, এটাই হচ্ছে। এখন কেন হচ্ছে, এটার জন্য ওভারঅল দুটো রিজন আছে। প্রথম রিজনটা যেটা বলছিল যে ওয়েলথ এফেক্ট, ওয়েলথ এফেক্টে যেটা বলছে যে যখন প্রাইস লেভেল বাড়ছে প্রোডাক্ট গুলোর, আমি কিন্তু এই যে এখান থেকে পড়াচ্ছি যে ওয়েলথ এফেক্ট। তো বোঝাচ্ছে যে যখন প্রাইস লেভেল গুলো প্রোডাক্টের বাড়ছে, ইন দ্যাট কেসেস আপনার যে রিয়েল ওয়েলথ যেটা আমরা যেটাকে বলছি, ইট ভ্যালু ফলস। রিয়েল ওয়েলথ বলতে কি বুঝছে, মানে আপনার যে অ্যাসেট আছে এটার ভ্যালুটা সাধারণত ফল করে প্রাইস লেভেল বাড়লে। কিভাবে একটু বুঝিয়ে বলি। যেমন ধরেন আপনার ওয়েলথ কি, আপনার ব্যাংকে যে মানি আছে সেটা আপনার ওয়েলথ হতে পারে, আপনার একটা বন্ড আছে সেটা বা শেয়ার বাজারে শেয়ার কেনা আছে সেটা আপনার অ্যাসেট হতে পারে, মানে ওয়েলথ অ্যাসেট সেম জিনিস। তারপরে হচ্ছে গিয়ে আপনার ল্যান্ড আছে, সেটা একটা সেটা একটা ওয়েলথ হতে পারে সেটা। এখন চিন্তা করেন যে আহ ওভারঅল যদি প্রোডাক্টের দাম বাড়ে, সেটাই তো প্রাইস লেভেল বাড়া। এখন আপনার ব্যাংকে 100 টাকা রাখাচ্ছে। এখন যদি দেশের ইনফ্লেশন রেট 0% হয়, তাহলে 100 টাকাতে আপনি যে পরিমাণ প্রোডাক্ট কিনতে পারবেন, প্রাইস লেভেল বাড়ার কারণে ইনফ্লেশন রেট যদি 15% হয়, 100 টাকা দিয়ে কিন্তু আপনি সেম অ্যামাউন্টের প্রোডাক্ট কিনতে পারবেন। অর্থাৎ 100 টাকার ক্রয় ক্ষমতা কি, অর্থাৎ আপনার যে অ্যাসেটটা ছিল সেই অ্যাসেটের এক্স্যাক্টলি পারচেসিং পাওয়ারটা কতটুকু, সেটাকে আমরা বলি রিয়েল ওয়েলথ। অর্থাৎ ওই যে আমি ক্লাসে বলছিলাম, জিডিপি পৌঁছানোর সময় বলেছিলাম যে আমার স্যালারি, লাইক ধরলাম যে সিএম এর স্যালারি হচ্ছে 20,000 টাকা, সেটাকে আমরা বলবো নমিনাল স্যালারি, অর্থাৎ নর্মাল প্রাইস লেভেলে মার্কেট প্রাইস অফ স্যালারি হচ্ছে 20,000 টাকা। বাট এই 20,000 টাকা দিয়ে আসলে কি কিনতে পারছে, সেটা হচ্ছে গিয়ে ওর রিয়েল স্যালারি। তো ঠিক একইভাবে রিয়েল ওয়েলথ হচ্ছে আপনার যে অ্যাসেট আছে সেই অ্যাসেট দিয়ে আপনি যেটা কিনতে পারেন। আপনার যে অ্যাসেট আছে সেটা আপনার নর্মাল অ্যাসেট বা নর্মাল ওয়েলথ যেটা সেটা। কিন্তু এই নর্মাল ওয়েলথ দিয়ে আপনি যেটা হচ্ছে গিয়ে কিনতে পারছেন, মানে আপনার কেনার যে সক্ষমতা আছে, সেটা হচ্ছে গিয়ে আমি বলবো যে আহ সেটা আমি বলবো হচ্ছে গিয়ে আপনার রিয়েল ওয়েলথ যেটা সেটা। তো এখন যেটা হচ্ছে যে when প্রাইস লেভেল ইনক্রিজেস, কোন একটা কারণে প্রাইস লেভেলটা বেড়ে গেল, ইট মিনস দ্য ভ্যালু অফ রিয়েল ওয়েলথ, মানে আপনার যে ওয়েলথটা ছিল সেটার হচ্ছে গিয়ে ভ্যালুটা ফল করে। অর্থাৎ আপনার যে অ্যাসেট জমা রাখা ছিল সেটার কিন্তু আপনার যে অ্যাসেটটা জমা রাখা ছিল সেই অ্যাসেটটা ভ্যালুটা ফল করছে। এখন অ্যাসেটটার ভ্যালু যদি ফল করে থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, এখন আপনার প্রাইস লেভেল বাড়া মানে কিন্তু এমন হয় না যে, আমরা তো ইনফ্লেশনে ম্যাথস পড়ে আসি, আমরা জানি যে ইনফ্লেশন থাকা মানে এই না যে আমার স্যালারি বাড়ছে বা আমার ইনকাম বাড়ছে। তা এখন ইফ দেয়ার ইজ ইনক্রিজ ইন, বাই এনি কেস দেয়ার ইজ ইনক্রিজ ইন প্রাইস লেভেল, ইট মিনস পিপল ক্যান নট সার্ভাইভ উইথ দেয়ার ওন ইনকাম। সো তখন আমরা কি করি, ট্রাই টু উই ট্রাই টু রিলাই অন আওয়ার অ্যাসেট, মানে আমরা তখন আমাদের অ্যাসেট থেকে কিছুটা বড় করি, বা অ্যাসেট থেকে আমরা যেটা বলি যে সেভিংস থেকে আমরা হচ্ছে গিয়ে
আপনার হচ্ছে সেভিংস থেকে আমরা হচ্ছে চলার চেষ্টা করি, সেরকম একটা জায়গায় আমরা হচ্ছে যাই। ওয়েলথ এফেক্টের কথাটা এটাই বলছে যে যেহেতু আপনার প্রাইস লেভেল বাড়লো, সাথে সাথে আপনার কি হলো যে আপনার যে রিয়েল অ্যাসেট যেটা ছিল সেটার ভ্যালু কিন্তু কমে গেল, কারণ আপনি ওটা যেটা সেভিংস করে রেখেছিলেন ওটাও তো একটা কোনো একটা ফর্মে রাখা, তো ওটা একটা মানি ফর্মেই তো আনবেন, তো মানি দিয়ে তাতে কমই কিনতে পারছেন, তাহলে ওটার ভ্যালু কমে গেল। তাহলে ওটার ভ্যালু যদি কমে যায় তখন হচ্ছে গিয়ে যখন তারা আমি আমার অ্যাসেটটা থেকে আমি স্পেন্ড করছি, তার মানে তো আমার কাছে এরকমই মনে হবে যে আমি এটা দিয়ে হচ্ছে গিয়ে আগের মতো পারচেস করতে পারছি না, কেনাকাটা, অর্থাৎ আমি আমার সেভিংসটা দিয়ে সেভাবে হচ্ছে গিয়ে আমি আমার কাজ করতে, তখন যেটা হয় যে আমরা সাধারণত আমাদের কনজামশনে একটা হচ্ছে গিয়ে কাটছাট করার চেষ্টা করি, বা আমাদের কনজামশনটা যেটাকে বলা যায় যে রিফ্রেশ করার চেষ্টা করছি। এই কারণে যেটা হচ্ছে কনজামশন রিফ্রেশ করা মানে হচ্ছে কনজামশন কমিয়ে দিলাম। ওভারঅল কি হলো, প্রাইস বাড়লো বলেই তো আমি আমার কনজাম্পশন কমাই দিলাম, অর্থাৎ ওভারঅল ইকোনমিতে দাম বাড়লে প্রাইস লেভেলটা বাড়লে আমরা সবাই মোটামুটি কম কনজাম্পশন করি, মানে কম ডিমান্ড করি, তার মানে প্রাইস লেভেলের সাথে এগ্রিগেট ডিমান্ডের সম্পর্ক ঋণাত্মক, দাম বাড়লে আমরা কমই কিনবো, ওভারঅল ইকোনমিতেও কমই কিনবো, এটাই হবে। এই কথাটাকে আরো সুন্দর করে বলেছে তখন সামারাইজ করলে, এই যে কথাটা বললাম এটি এখানে লেখা আছে, then summarize করে এটাই বলেছে যে if price level rises, that means there is inflation or the price level is really high, so the real wealth decreases, that means the asset we have its values falls। অর্থাৎ টাকা তো আছে, অ্যাসেট আছে, অ্যাসেট চলে যায় না, বাট সেভিংস থেকে যখন আমি সাপোর্ট নিচ্ছি এটার ভ্যালুটা সেই তুলনায় ওরকম নেই, ফল করছে। And then বলছে then try to restore their wealth. To do so they must increase the savings equivalently decrease the current consumption। অর্থাৎ তখন যারা যেহেতু বুঝতে পারছে যে আমি আমার সেভিংস থেকে স্পেন্ড করলেও আসলে আমার সেই পরিমাণ আমি গুডস অ্যান্ড সার্ভিস পারচেস করতে পারছি না, তখন তারা যেটা করে যে তারা হচ্ছে গিয়ে তাদের যে কনজামশন ছিল সে কারেন্ট কনজামশনটাকে তার মানে দে আর ট্রাইং টু রিস্টোর দেয়ার সেভিংস, মানে সেভিংসটাকে আবার রিজেনারেট করার চেষ্টা করে, যদি চলতে মানে সেভ করার চেষ্টা করে। এই সেভিংস এর করার টেন্ডেন্সি থেকে বা অত কিছু যদি না বুঝেন তাহলে এইটুকু বুঝেন যে যেহেতু দেখতে পাচ্ছে তাদের অ্যাসেট দিয়েও তারা সাপোর্টটা পাচ্ছে না, যেহেতু প্রাইস লেভেল ইজ রিয়েলি হাই, তখন তারা যেটা করে যে দে ডিক্রিজ দ্য কারেন্ট কনজাম্পশন। কনজাম্পশনটা কিভাবে কমাই, যে কনজাম্পশনটা একবার আমি জিরো করে ফেলতে পারি না, কনজাম্পশনের অ্যামাউন্ট কমাই নিয়ে আসলে like, আগে হয়তো 10 কিলো রাইস কনজিউম করতো, এখন হয়তো 8.5 কিলো রাইস কনজিউম করছে, অর্থাৎ রাইস কনজিউম করছে ঠিকই বাট লেস অ্যামাউন্ট অফ রাইস। আর আগে রাইস কনজিউম করতে হতো, রাইসের মধ্যে একদম হাই কোয়ালিটি রাইসটা পারচেস করতে, এখন হয়তো সেটা পারচেস না করে তারা হচ্ছে গিয়ে আপনার মিড রেঞ্জের একটা রাইস তারা কনজিউম করছে। তো আহ এইভাবে হচ্ছে গিয়ে আপনার যেটা হলো যে এইভাবে যেটা হলো যে তখন হচ্ছে গিয়ে ওভারঅল ইকোনমিতে হচ্ছে কনজাম্পশনটা ফল করে, সো ওভারঅল ইকোনমিতে যখন কনজাম্পশন ফল করলে আহ কনজাম্পশন ফল করলে তখন হচ্ছে গিয়ে আমাদের এগ্রিগেট ডিমান্ডটা ডিক্রিজ করে, এটাই বলতে চাচ্ছিলাম। সো এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েছে মারিয়াস ওয়েলথ এফেক্ট, এটা সবসময় কমন, এইটা সবসময় বলি প্রত্যেকটা ক্লাসে যখন ম্যানকিউ এটা ফলো করে পড়ায়। তো এখানে বলছি যে মারিয়া নামে একটা পার্সনের কথা আমরা চিন্তা করছি যে হু লিভস ইন মস্কো, রাশিয়া। তো তার মনে হলো যে সে হচ্ছে গিয়ে একটা বাইসাইকেল কিনবে, সে তার স্কুলে যাওয়ার জন্য, মানে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, মেনলি ওটা তো গ্রাজুয়েট স্কুল বলে, তো সেই ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সে মনে করলো যে সে একটা বাইসাইকেল না, মেনলি একটা স্কুটার কিনতে চাচ্ছে, স্কুটি যেটাকে আমরা বলি, তো একটা স্কুটি কিনতে চাচ্ছে। সো ফর দ্যাট পারপাসেস শি নিড 20,000 রুবল, যেটা রাশিয়ার হচ্ছে আপনার কারেন্সি। এখন 20,000 রুবল তার লাগবে। এখন সে 20,000 রুবল তো তার কাছে নাই, সে কি করলো, সে পুরো সামারটা কাজ করলো, কাজ করে হচ্ছে গিয়ে 20,000 রুবল সে সেভ করলো, পার্ট টাইম জব করলো, সে যেহেতু স্টুডেন্ট তার তো নেই। কিন্তু পরবর্তী সে যে যে দেখলো যে বাই এনি কেস ওই সময় রাশিয়াতে একটা প্রাইস লেভেল ইনক্রিজ হলো এবং এটা 100% ইনক্রিজ হলো, জিনিসপত্রের দাম
100% বেড়ে গেছে, 100% ইনফ্লেশন হচ্ছে। 100% ইনফ্লেশন হলে যে জিনিসের দাম ধরেন সাপোজ 1,000 টাকা ছিল, 100% অর্থাৎ পুরোপুরি দাম যা আছে সেটার সমপরিমাণ বাড়বে, তো এটার দাম হয়ে গেল 1,000 টাকার প্রোডাক্ট 2,000 টাকা হয়ে গেল। তো ঠিক একইভাবে সে যে একটা তার স্কুটি কিনতে চাচ্ছিল, হুইচ প্রাইস ওয়াজ লাইক 20,000 রুবল, ওটা কিন্তু বেড়ে কত হয়ে গেল যে আহ, আহ, বেড়ে দামটা 20,000-এর জায়গায়, 20 রুবলের জায়গায় এটা 40,000 রুবল হয়ে গেল। তাহলে যেহেতু 40,000 রুবল হয়ে গেল, এখন সে তার কাছে তো 40,000 রুবল নাই, এবং তার কাছে আচ্ছা মাত্র 20,000, তাহলে এক্সট্রা 20,000 সে কোথা থেকে কিনবে? তখন সে কি করলো, এবং সে কি করলো যে 20,000 টাকা আছে, কিন্তু 20,000 টাকা দিয়ে তো ওই যে বললাম যে 40,000 দাম, 100% বাড়ানো 20,000 টাকার জিনিস 40,000 টাকায় কিনতে হচ্ছে, তাহলে অতিরিক্ত 20,000 টাকা তো তার কাছে নাই। তখন কি করলো মারিয়া, নতুন করে বেশি বেশি সেভ করার চিন্তা করে, যে বললো যে সেভস মোর অ্যান্ড কাটস আর কারেন্ট স্পেন্ডিং টু বেয়ার মিনিমাম। বেয়ার মিনিমাম মানে একদম মিনিমাল হয়ে যায়, মিনিমালিস্ট যেটাকে আমরা বলি। তো তখন সে যেটা চেষ্টা করলো যে আপনার হচ্ছে কি সে তার স্পেন্ডিং কাট করলো, অর্থাৎ সে এখন ধরেন একটা খুবই ভাঙা একটা স্কুটার নিয়ে চলছিল। তো সে ওই ওল্ড যে স্কুটার যেটা ছিল সেটা দিয়ে সে চিন্তা করলো যে আরো একটা সামার বা আরো 3টা মাস সে কন্টিনিউ করবে, কারণ যেহেতু যে আরো যদি 3 মাসে কন্টিনিউ করে তাহলে যেটা হবে যে তার হয়তো একটা ভালো স্কুটার কেনার টাকা হবে। তো এই যে সে তার কনজামশনে যাওয়ার দরকার ছিল সে গেল না, অর্থাৎ সে স্যাক্রিফাইস করলো। তো এটাই হচ্ছে ওয়েলথ এফেক্ট বলা, অর্থাৎ ওয়েলথেরও যেহেতু ভ্যালু কমে যায়, সো দ্যাট আমরা যদিও মনে করি যে জিনিসপত্রের দাম বলে আমরা সেভিংস থেকে সাপোর্ট নেবো, সবসময় সে সেভিংস থেকে সাপোর্ট নেওয়া সম্ভব হয় না, ওয়েলথেরও প্রাইস ফল করে। এবং ওয়েলথের প্রাইস ফল করে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের তখন আমরা আমাদের কারেন্ট স্পেন্ডিং যেটা ছিল সেটা কাট ডাউন করি, সো দ্যাট আমাদের ওভারঅল ইকোনমিতে সবারই এই সিচুয়েশনটা হয়, এবং কারেন্ট স্পেন্ডিংটা কাট ডাউন করে আমরা চলার চেষ্টা করি। নেক্সট হচ্ছে গিয়ে সাবস্টিটিউশন এফেক্ট। সাবস্টিটিউশন এফেক্টও এরকম খুবই সহজ। প্রাইস লেভেল যদি বাড়ে, আপনার ইনকাম কি, আদার থিংস রিমেইনিং সেম, তার মানে কি আপনার ইনকামও সেম আছে। এটা একটু লিখে দেখাতে পারলে ভালো হতো, এই জন্য এই ক্লাসগুলো আমি অনলাইনে চাই না। আমি একটু লিখছি, এর আগেরটা লিখলে ভালো হতো। প্রাইস লেভেলটা খেয়াল করেন যে আমার প্রাইস লেভেল বাড়লো, ক্যাপস লক এখন ওপেন করা, তো কোনো কারণে আমার প্রাইস লেভেলটা বেড়ে গেল। প্রাইস লেভেল যদি বাড়ে, আমার কিন্তু ইনকাম সেম থাকে না, আমার প্রাইস লেভেল বাড়ার সাথে সাথে কিন্তু আমার ইনকামে কোনো চেঞ্জেস আসে না, অর্থাৎ আমার ইনকাম আমি লিখে রাখলাম ইকুয়াল টু সেম, অর্থাৎ প্রাইস লেভেল বাড়লেও যে আমাদের স্যালারি বাড়ছে বিষয়টা কিন্তু সেরকম হয় না। কিন্তু মনে রাখবেন প্রাইস লেভেল বাড়লেই ইন্টারেস্ট রেটের যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে বেড়ে যায়। ইন্টারেস্ট রেট হচ্ছে প্রাইস করে যেটা, ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়। আচ্ছা, আবার এখানে কেন ইন্টারেস্ট রেট বাড়ে এটা এক্সপ্লেন করছি। তো প্রাইস লেভেল যখনই বাড়ে তখন যেটা হয় যে আমাদের ইনকাম যেটা ছিল সেটা অ্যাজ ইট ইজ থাকে, অর্থাৎ ইনকাম উইল বি সেম। ইনকাম যখন সেম থাকছে তখন যেটা হয় যে ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়। ইন্টারেস্ট রেটটা কেন বাড়ে? কারণ চিন্তা করে দেখেন যে ব্যাংকে তখন কিন্তু বেশি টাকা পয়সা নাই, ব্যাংকে যা স্টোর করা ছিল সেই অ্যামাউন্টে কিন্তু আছে, কিন্তু মোর স্পেসিফিকলি আমি দেখা যাচ্ছে যে আরো বেশি আহ টাকা লোন করতে চাচ্ছি। অর্থাৎ ব্যাংকে যে অ্যাসেট যেটা ছিল, আমরা জানি যে ব্যাংকে একটা লিকুইডিটি থাকে, সে লিকুইড যেটা আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে পড়ে আসছি। সো একটা লিকুইড একটা অ্যামাউন্ট তাদের কাছে যেটা থাকে সেটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার সেমই থাকছে। প্রাইস লেভেল বাড়লেও যে ব্যাংকের লিকুইড মানির পরিমাণ বেড়ে যাচ্ছে তা না, তখন ব্যাংকে যেটা হয় যে আমাদের ব্যাংক মানির একটা ডিমান্ড বাড়ে। তো এই কারণে যেটা হয় যে ব্যাংক চেষ্টা করে স্মলার অ্যামাউন্ট হচ্ছে গিয়ে তাদের লেন্ডারদের কাছে দিতে, মানে সরি যেটা বলা যায় যে স্মলার অ্যামাউন্টটা হচ্ছে তারা ব্যাংক থেকে ছাড়ার চেষ্টা করে, মানি সাপ্লাইটা দেওয়ার চেষ্টা করে, সো দ্যাট ইন্টারেস্ট রেটটা যেটা করে তারা বাড়ায় দেয়।
ইন্টারেস্ট রেট বাড়াই দিলে কি হবে, ইন্টারেস্ট রেট যদি আমরা বাড়াই দেই তাহলে কিন্তু আমি আর মানি তখন খুব কম লেন্ড করতে যাবো, তো ধারও করবো না। একটু চিন্তা করেন, ধরেন আপনি যদি 1% ইন্টারেস্ট রেটে কোনো প্রোডাক্ট পান, আপনি সেটা যতটা বেশি কেনার কথা চিন্তা করবেন, ইন্টারেস্ট রেট যদি 1%-এর জায়গায় লেটস সে 50% হয়, তাহলে তাতে সেই দামে প্রোডাক্টটা কেনার কথা চিন্তা করবেন না। ইন্টারেস্ট রেট যখন বেড়ে গেল, প্রাইস লেভেলও বাড়লো, আর তার ইনকাম সেম আছে, আপনি চিন্তা করলেন ব্যাংক থেকে টাকা ধার নেবেন, কিন্তু ব্যাংক দেখলো যে যেহেতু প্রাইস লেভেল বেড়ে গেছে, মানুষজন সবাই আমার কাছ থেকে টাকা ধার নিতে যাবে, আমি আমার লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাবো, So আমি আমার ব্যাংকে ইন্টারেস্ট রেট বাড়াই দিলাম। ইন্টারেস্ট রেট যখনই বাড়াই দিল, তখন আপনি কি করলেন যে আমি কিন্তু অ্যাজ এ লেন্ডার, মানে আমি যে ধার করছে তাকে কিন্তু এখন হায়ার ইন্টারেস্ট রেট পে করতে হবে না, যে আপনার হচ্ছে গিয়ে আমি একটু লিখে নিই। সো অ্যাজ এ লেন্ডার আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে হায়ার ইন্টারেস্ট রেট আপনাকে পে করতে হচ্ছে। আপনার যখনই হচ্ছে হায়ার ইন্টারেস্ট রেট পে করতে হচ্ছে, প্রাইস লেভেল বাড়লো, ইনকাম সেম থাকলো, ইন্টারেস্ট রেট রাইজ করলো, লেন্ডারদের এখন হায়ার ইন্টারেস্ট রেট পে করবে যদি সে লোন নিতে চায়। তাহলে কি হলো, তাহলে হচ্ছে কি তার মানে খরচটা ডাবল হয়ে গেল না? তো খরচটা যদি ডাবল হয়ে যায় মানে তাহলে আমি কি করব, তাহলে আমি তখন মানে যেভাবেই হোক, আমি এখন চিন্তা করছিলাম যে আমি আমার অ্যাসেট থেকে নেবো, অ্যাসেটের ভ্যালুও কমে গেছে, আবার ব্যাংক থেকে লোন নিবো, ব্যাংকে দেখলাম যে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। তাহলে এই সিচুয়েশনে আমার করণীয় কি, এই সিচুয়েশনে আমার করণীয় হচ্ছে যে ঠিক আছে, তাহলে আমি ওয়াই নট সাবস্টিটিউট। সাবস্টিটিউট কি, সাবস্টিটিউট হচ্ছে গিয়ে আমাদের যদি মনে থাকে যে যে প্রোডাক্ট গুলো একই রকম আপনার হচ্ছে গিয়ে ইউটিলিটি আমাদেরকে প্রোভাইড করে, এটাকে আমরা বলে থাকি সাবস্টিটিউট। যেমন টি কফি দে আর সাবস্টিটিউট, ডিফারেন্ট ব্র্যান্ড অফ সফট ড্রিঙ্কস দে আর সাবস্টিটিউট, পেন পেন্সিল দে আর, পেন পেন্সিল দুটোতে আপনি লিখছেন, টি কফি দুটো থেকে আপনি ক্যাফেইন পাচ্ছেন বা আপনার একটা রিল্যাক্সেশন হচ্ছে বডিতে, এরকম অর্থাৎ দুটোই কিন্তু সেম টাইপের প্রোডাক্ট। তো প্রাইস লেভেল বাড়লেও ইন্টারেস্ট রেট, ইনকাম কিন্তু আমার সেম থাকে, ইন্টারেস্ট রেটটাও ইউজুয়ালি বেড়ে যায়, বিকজ এই যে মোর পিপল গো টু দ্য ব্যাংক টু লেন্ড মানি। সো ইন দ্যাট টাইম ব্যাংক রেজ দেয়ার ইন্টারেস্ট, সো পিপুল মানে যেভাবে চিন্তা করছিল যে তারা লোন নিবে বা চলবে, সেটার প্ল্যানে হচ্ছে গিয়ে তাদেরকে আহ আপনার হচ্ছে যেটা হলো যে সেটা হস্তক্ষেপ করতে হয়। এবং আরো যেটা যদি স্পেসিফিকলি বলি, অনেক ক্ষেত্রে এমনও হয় যে আপনার হচ্ছে গিয়ে অনেকে যে লোনটা নিয়েছে সেটার জন্য তাদেরকে অনেক বেশি হচ্ছে গিয়ে আপনার লোন তারা যেটা নিয়েছে সেটার জন্য অনেক বেশি তাদেরকে হচ্ছে ইন্টারেস্ট ক্যারি করতে হয়। তাহলে ইন্টারেস্ট যদি ক্যারি করতে হয়, তখন আমার কি হবে যে আমি তাহলে হচ্ছে গিয়ে আহ আমি তখন আমি চিন্তা করবো যে আমি তাহলে কনজামশনটাকে রিশিডিউল করি বা কনজামশনটাকে আমি রিফ্রেশ করি। এখানে আমি কি করবো, তখন এমন একটা প্রোডাক্ট কনজিউম করবো যেটা একই রকম, আমি হয়তো একদম কনজামশন এখন জিরো করে ফেলতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এমন কিছু করবো যেটা সাবস্টিটিউটে মুভ করে যাবো। ধরেন আমি তখন কফি খেতাম, আমরা সবাই কফি খেতাম, কফির অনেক দাম, কফি 100 গ্রাম কফি বিনের দাম হচ্ছে 1200 টাকা, আর যেখানে 1 কেজি চায়ের দাম হচ্ছে গিয়ে 200 টাকা। মানে আপনি ধরেন কি চিন্তা করবেন, 100 গ্রাম কফি বিন কিনবেন না 200 টাকায় হচ্ছে গিয়ে আপনি চা কিনবেন, তখন আপনি মনে করবেন যে আমি 200 টাকায় চায়ে সাবস্টিটিউট করে যাই, দিস ইজ কল সাবস্টিটিউশন। হ্যাঁ, আমি সিমিলার প্রোডাক্টই কনজিউম করছি বাট এক্সপেন্সিভ ওয়ানটা না। তো এইভাবে আমরা আমাদের কনজামশনটাকে চেঞ্জ করে ফেলি, কাট ডাউন করে ফেলি, তাহলে কি হলো, প্রায় একই তো জিনিস ঘটলো যে প্রাইস লেভেল বাড়ার কারণে আমরা আমাদের কনজামশনটাকে কমাই দিলাম, এবং যেটা কি করলাম সাবস্টিটিউশনের মাধ্যমে, অর্থাৎ সিমিলার টাইপের অন্য কোনো লো কোয়ালিটি প্রোডাক্টে আমরা চলে গেলাম। তো এই সিচুয়েশনটাকে আমরা বলি সাবস্টিটিউশন এফেক্ট। খুব সুন্দর করে এই জিনিসটা, এই আমি যে কথাগুলো বললাম এই পুরো জিনিসটা হচ্ছে একটু একটু লিখে নিয়েছেন আই ফিল লাইক। সো এই জিনিসটা কিন্তু আবার এখানে হচ্ছে আপনার মেনশন করা আছে বইয়ের, এখান থেকে এতটুকু এই যে প্রথম দুটা প্যাসেজ আমি যেটা বললাম সব সেটা আছে, আমি একটু দেখাবো অবশ্যই।
যেমন এখানে বলছে যে when price level rises and other things remaining same, interest rate rise. কেন interest rate rise করলো এটা তো বললামই। Then the reason related to the wealth effect that you have studied, a rise in the price level decrease the real value of money in people's pocket and bank account. Hmm. With a smaller amount of real money around, banks and other lender can get higher interest rate on bank. আচ্ছা, আবারও বলছি, কি বললো যে প্রাইস লেভেল বেড়েছে, প্রাইস লেভেল বাড়লে আমরা যদি অন্যান্য বিষয়গুলোকে অতটা মেজার না করে থাকি সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা বাড়ে। ইন্টারেস্ট রেটটা কেন বাড়ে এটা আমি ওয়েলথ এফেক্টেই পড়ে ফেলেছিলাম, যে ওয়েলথ এফেক্টে বলছিল যে প্রোডাক্টের দাম বাড়া মানে কি, আমার পকেটে যে টাকা আছে, আমার যে অ্যাসেট আছে, আমার যে ওয়েলথ আছে, সেটার ভ্যালু ফল কথা, রিয়েল ওয়েলথ ডিক্রিজ, এটাই বলছে। তো রিয়েল ওয়েলথ ডিক্রিজ করে মানে ব্যাংকে টাকা যেটা রেখেছে ওটাও তো ডিক্রিজ করছে। তখন ব্যাংক কি করে, ব্যাংক যখন দেখে যে ওর টাকাটার ভ্যালু কমে গেছে, তাহলে তো এই টাকা দিয়ে তাকে বিজনেস করতে হবে, এই যে বললাম বেশি বেশি মানুষ তার কাছে হয়তো লোন নিতে যেতে পারে, তো তখন সে তার ইন্টারেস্ট রেটটা বাড়ায় দেয়। আচ্ছা, তারপরে বললো এই যে তারপর বাট ফেস উইথ হায়ার ইন্টারেস্ট রেট পিপল অ্যান্ড বিজনেস ডিলে টু প্ল্যান বাই নিউ ক্যাপিটাল কনজাম্পশন ডিউরেবল গুডস অ্যান্ড কাট ব্যাক অন দেয়ার স্পেন্ডিং। সো দ্যাট যেটা হয় যে আমি বুঝলাম যে আমি ব্যাংক থেকে যদি লোন নিই যেটা আমার জন্য ফিজিবল না, তো তখন আমরা কি করি, আমরা আমাদের প্ল্যানটাকে ডিলে করি বা আমরা আমাদের কনজাম্পশনটাকে কাট ডাউন করি, তো ওটাই বলছে। সো this substitution effect involves a changing in the time of purchase of capital and consumption durable good and is called an interporal substitution effect. এটাকে আমরা বলছি সাবস্টিটিউশন এফেক্ট। যেমন মারিয়াকে নিয়ে একটা কথা বলেছিলাম না, মনে আছে? ওই যে বললাম যে মারিয়া একটা স্কুটার কিনবে, 20,000 টাকা সে জমিয়েছিল, এখন 100% ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন রেট বাড়ার কারণে যেটা হলো যে সে যে স্কুটারটা কিনছিল এটার দাম 20,000-এর জায়গায় 40,000 হয়ে গেল। তাহলে এখন সে কি করবে, কিনে ফেলবে, ব্যাংক থেকে লোন নিয়ে কিনবে? উচিত কি ব্যাংক থেকে লোন নিয়ে কেনা? নো ম্যাম। ব্যাংক থেকে লোন নিতে গেল, সে দেখলো যে ওখানেও ইন্টারেস্ট রেট অনেক হাই, এটা তার জন্য ফিজিবল। তখন সে চিন্তা করলো যে ঠিক আছে, যদি তার স্কুটার খুবই ইমার্জেন্সি হয়, এখন সে দেখলো ওই দামে, ওর থেকেও কম দেয়, ধরেন 10,000 টাকায় সে একটা বাইসাইকেল, তখন সে বাইসাইকেল কিনবে, তো সাবস্টিটিউট করবে, কনজামশনে কাট ডাউন কথা। তাহলে আরো একটু বুঝুন, যেখানে ইকোনমিতে 20,000 টাকা খরচ হওয়ার কথা সেখানে মারিয়া খরচ করবে 10,000 টাকা, তার ওভারঅল ডিমান্ড ফল করলো না? তো এইটাই হচ্ছে গিয়ে সাবস্টিটিউশন এফেক্ট। এবং এইভাবেই আমরা বুঝি যে একই রকম ভাবে প্রাইস বাড়লে আমরা ডিমান্ড কমাই দিই। তো দুটো পয়েন্টকে যদি আমাকে সামারাইজ করতে বলেন তাহলে বলবো যে প্রাইস বাড়লে আমাদের অ্যাসেটের ভ্যালু কমে যায়, যেহেতু আমাদের অ্যাসেটের ভ্যালু কমে যায় আমরা ডিমান্ড কম করি, এটা একটা রিজন, এটাই ওয়েলথ এফেক্ট। আর সেকেন্ড পয়েন্ট বলছে প্রাইস বাড়লে আমাদের যেহেতু আমাদের ইনকাম বাড়ে না, তখন আমরা সিমিলার প্রোডাক্টের সাবস্টিটিউট কনজিউম, যেটা দাম বেশি সেটা সাবস্টিটিউটটা কনজিউম করতে চাই, সেটাকে আমরা বলি সাবস্টিটিউশন। যেমন দেখবেন যে পেপসি যখন দাম বেড়ে গেছে আমরা কিন্তু ওভারঅল সবাই যে মজা খাচ্ছি, বা এখন চালের দাম বাড়ুক, আমরা কি করি তখন মোটা চাল খাই, মোটা বা হচ্ছে যেটা যেই চালগুলো হচ্ছে গিয়ে একদম যে রেডিশ টাইপের কালার হয়, আমরা সেই ধরনের চাল কনজিউম করছি যাতে কম খরচ করতে হবে। এইভাবে আমরা হচ্ছে কি চলার চেষ্টা করি, এটাই হচ্ছে কি সাবস্টিটিউশন এফেক্ট। এবার কথাটা হলো যে এটা তো গেল হচ্ছে যে, তাহলে কোশ্চেনটাকে আমরা বুঝতে পেরেছি। ম্যাম এখানে কোশ্চেন আসলে কি টেবিল কার্ড দুইটাই ড্র করে দিতে হবে? হ্যাঁ, কার্ভটা আঁকতে হবে এবং এই যে দুটো পয়েন্ট আমরা বললাম ওয়েলথ এফেক্ট অ্যান্ড সাবস্টিটিউশন এফেক্ট, দুটো এফেক্ট আপনাকে এক্সপ্লেন করতে হবে না, যে এক্সপ্লেনও করবেন হচ্ছে ওয়ান মানে খুব কি বলবো খুব এলাবোরেটলি না, নাকি যেভাবে বললাম যে when the price level increases it means the value of real wealth will decrease. So when the value of real wealth will decrease, the money in bank or then the bond and stock we have, the asset we have, its values fall. So when its values falls, people people has the tendency to spending less. They try to save more and spend less. So in that cases, overall they cut down their demand. So in overall economy, the consumption pattern has changed and the demand has fallen. So there is a negative relationship between price level and wealth. এখন দেখেন এই যে কথাগুলো বললাম এটা 5-6টা লাইন বললাম এবং এটা দিয়ে এক্সপ্লেন করলাম যে দাম বাড়লে
আমার যেহেতু অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে আমি ডিমান্ড কমাই দিচ্ছি। দিস ইজ ওয়েলথ এফেক্ট। এইভাবে 4-5টা লাইনে ওয়েলথ এফেক্ট বলবেন, 4-5টা লাইনে সাবস্টিটিউশন, এবং আমি দেখেন ইয়েলো কালার দিয়ে হাইলাইট করেছি পড়ানোর সময় কোনখান থেকে আমরা এটা করেছি। তারপরে এই যে মারিয়া বা নিজের লাইফ দিয়ে এক্সাম্পল দেন, তার হাতে বলতে পারেন যে আমার কাছে 100 টাকা আছে, আমি প্ল্যানিং টু 100 টাকা, তার 1,000 টাকা আছে, আমি প্ল্যানিং টু বাই এ হেডফোন ফর। বাট বাংলাদেশে কি হলো, ইনফ্লেশন বেড়ে গেলো, মানে হেডফোনের দাম 1,000 টাকার জায়গায় 5,000 টাকা হয়ে গেল। তাহলে এখন আপনি কি ব্যাংক থেকে লোন করবেন? না, আপনি তখন চিন্তা করবেন যে ঠিক আছে, আমার এখনই যে হেডফোন লাগবে তা তো না, আমি একটু পরে কিনে আমি সেভ করার চেষ্টা করি। তো নিজের এখন বর্তমানে যে কনজাম্পশন আছে সেখান থেকে আপনি কাট ডাউন করে চেষ্টা করবেন যে 5,000 টাকা যখন সেভ হয় তখন আমি হেডফোনটা কিনবো। এটা গেল ওয়েলথ এফেক্ট। সাবস্টিটিউশন এফেক্টে কি বলবে, আপনার যে ওই যে ব্লুটুথ হেডফোনই লাগবে এমন কোনো কথা নাই, আপনি চিন্তা করবেন যে আমার ওই যে তারালা হেডফোন হলেই হয় না, যেটার ইয়েস দাম ম্যাম। 200-150-200 টাকা। আপনি চিন্তা করবেন যে যেহেতু ব্লুটুথ হেডফোনের দাম আমার 5,000 টাকা হয়ে গেছে, 5,000 টাকা দিয়ে পুরো একটা কিনবো না, আমি 150 টাকা দিয়ে আমার 1,000 টাকা আছে, সো আমি সাবস্টিটিউট করে যাই, আবার যেটা কম দামে 150 টাকা দিয়ে একটা হেডফোন পাচ্ছি, হ্যাঁ হইতে পারে ওটা 3 মাস পুরানো, 7 টাকা আবার একটা কিনবো। তো এইভাবে আমি সাবস্টিটিউট করে যাবো, সাবস্টিটিউশন এফেক্ট হচ্ছে এই। তো বেটার হচ্ছে গিয়ে 4-5 লাইনে এফেক্টটা সম্পর্কে এক্সপ্লেন করবেন, দেন একটা এক্সাম্পল দেবেন ফ্রম ইউর রিয়েল লাইফ। ছবিটা ছবিটা একটা ছবি দিয়ে দুটো কভার করে, বাট এই একটা ছবি বোঝায় যে দাম বাড়লে যাই হোক না কেন সেটা ওয়েলথ এফেক্ট হোক, সাবস্টিটিউশন এফেক্ট হোক, আমি ওভারঅল ইকোনমিতে ডিমান্ড কমাই দেবো। এই জন্য খেয়াল করে দেখবেন, যেমন আজকে আমি এমবিএ ক্লাসে এটাই পড়াবো, প্রাইসিং পলিসি দেখবেন যে গভর্নমেন্ট সবসময় দাম অতিরিক্ত বাড়তে দেয় না। গভর্নমেন্ট একটা পলিসি তখন নেয় যাতে হচ্ছে গিয়ে আমার মানে জনগণ যাতে প্রোডাক্টটা সহনশীলতার মধ্যে থাকে, যেটাকে আমরা বলি প্রাইস সিলিং করে দেয় গভর্নমেন্ট, মানে একটা একটা ম্যাক্সিমাম একটা প্রাইস ডিসাইড করে দেয় যে এর বাইরে তুমি যেতে পারবে, বা বা একটা মিনিমাম প্রাইস বলে দেয় যে এর নিচে দাম কমাইতেও পারবে না, এরকম একটা বিষয় থাকে। তো প্রাইস সিলিং করে অথবা ট্যাক্স ইম্পোজ করে কোনো না কোনো ভাবে একটা কিছু করবে যাতে দামটাকে গভর্নমেন্ট কন্ট্রোলে রাখতে পারে। এটা করে কারণ জানে নাহলে যে সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম ইফেক্ট, এইসব ইনকাম ইফেক্ট অন্য জিনিস, সাবস্টিটিউশন ইফেক্ট বলতে পারে এটা কারণে মানুষজন দেখা যাচ্ছে কম কেনাকাটা করে। আচ্ছা, আমরা এখন একটু পাওয়ার ব্রেক নিবো, অনেকক্ষণ পড়লাম, জাস্ট 2 মিনিটের একটা ব্রেক, দেন আবার আমরা হচ্ছে গিয়ে নেক্সট টপিকটা স্টার্ট করবো। পাওয়ার ব্রেক সম্পর্কে তো আপনারা জানেন, আমরা একটু মাঝে মাঝে পজ দিই, অনেকক্ষণ তো আমাদের ব্রেইনে হচ্ছে গিয়ে ইনফরমেশন ঢুকে না, এটা হয়। আচ্ছা, এখন বাজে 12টা 3, আমরা আবার 12টা 4-এ ক্লাস শুরু, সরি 6-এ ক্লাস শুরু করবো। তো আমরা এতক্ষণ জানলাম যে এগ্রিগেট ডিমান্ডে যে প্রশ্নটা করছিলাম যে এগ্রিগেট ডিমান্ড কেন, ওই একই কথা যে নেগেটিভ রিলেশনশিপটাই মেনটেন করে চলে, অর্থাৎ প্রাইস লেভেলে চেঞ্জেস এর সাথে সাথে সে আবারও নেগেটিভ রিলেশনশিপটা মেনটেন করে চলে। এটা আমরা দেখছিলাম কেন হয় সেটা তো দেখলাম। এখন একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে গিয়ে যে এগ্রিগেট ডিমান্ডের আবার শিফটিং দেখবো, অর্থাৎ চেঞ্জ হয় এগ্রিগেট ডিমান্ড, সেই রিজন গুলো আমরা দেখবো এবং সেখান থেকে একটা মজার টপিকে চলে যাবো। তো আমরা দেখলাম যে why এগ্রিগেট ডিমান্ড ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে যে হোয়াট আর দ্য রিজন ফর চেঞ্জেস ইন দ্য এগ্রিগেট ডিমান্ড। তার আগে এই ছবিটা একটু আঁকি আমরা। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার আর 3 aggregate demand curve. The blue one is the original demand curve and the purple one is the new aggregate demand curve. So when it moves from left to right, অর্থাৎ আমরা ডান সাইডে যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি সিমিলার প্রাইস লেভেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এগ্রিগেট ডিমান্ডে ইনক্রিজ করছে। সো রাইট সাইডে মুভ করলে আমরা বলছি দেয়ার ইজ ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড। আমি দরকার হলে এটা একটু এঁকেও দেখাচ্ছি, যেমন আমরা যদি একটা ছবি দিয়ে রাখি, আমি একটু রেড কালারের অ্যারো ইউজ করলাম। সাপোজ আমি প্রাইস লেভেল 110 নিলাম, সো 110-এ আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা আমাদের AD1 থেকে আমরা সরি AD0 থেকে আমরা যদি AD1-এ যাচ্ছি, দেখা যাচ্ছে সিমিলার প্রাইস লেভেল, দ্যাট মিনস 110-এ আমার কিন্তু প্রাইস লেভেল ইনক্রিজ করে 13 থেকে 14 ট্রিলিয়নে চলে যাচ্ছে। আবার ইন দ্য সেম ওয়ে যখন এটাকে আমরা লেফট সাইডে মুভ করা দেখছি তখন দেখা যাচ্ছে যে সিমিলার প্রাইস লেভেলে এটা কিন্তু
লেফট সাইড থেকে রাইট সাইডে যখন যাচ্ছে, লেফট ওয়ার্ডে যখন যাচ্ছে, অর্থাৎ এডি নট থেকে এডি টু তে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি দের ইজ এ ডিক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড। সো ওভারঅল আমরা যেটা বুঝতে পারলাম যে যদি প্রাইস লেভেলটা সেম থাকে, তাহলে দেখা যাচ্ছে যে রাইট সাইডে মুভ করলে আমার সেম প্রাইস লেভেলে এগ্রিগেট ডিমান্ড বাড়ছে, লেফট সাইডে মুভ করলে সেম প্রাইস লেভেলে আমার এগ্রিগেট ডিমান্ড কমে যাচ্ছে। তার মানে এগ্রিগেট ডিমান্ড কিন্তু চেঞ্জ হয়। প্রাইস লেভেল ছাড়াও মেবি আরো কিছু রিজন আছে যেটার কারণে আমার এগ্রিগেট ডিমান্ড চেঞ্জ হয়, সেই রিজন গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, আর একটা প্রশ্ন হতে পারে যে ম্যাডাম, এটা কি অ্যালং এ ডিমান্ড কার্ভ কি চেঞ্জ হতে পারে না, যে যেখানে হচ্ছে কি একটা ডিমান্ড কার্ভের মধ্যে চেঞ্জ হচ্ছে? তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা এগ্রিগেট ডিমান্ড কার্ভের যদি আমরা নিচের দিকে যাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার এগ্রিগেট ডিমান্ড বাড়বে, আর ওপরের দিকে গেলে এগ্রিগেট ডিমান্ড কমে যাবে। সো দ্যাট আমি যদি উপরের দিকের একটা পয়েন্ট নিই, যেমন আমি এখন এখানে মেনশন মার্ক করছি, সেটা এডি নট বা এডি ওয়ান বা এডি টু, যেখানেই যান না কেন, দেখেন উপরের দিকে যখনই যাচ্ছে আমার কিন্তু এগ্রিগেট ডিমান্ডটা less than $12 trillion এরকম হচ্ছে, অর্থাৎ কম একটা এগ্রিগেট ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নিচের দিকে যদি আমরা একটা পয়েন্ট দিই, লাইক আমি এখানে দেখেন সিমিলার একদম পয়েন্ট নিলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিচের দিকে পয়েন্ট নিলে যেটা হয় যে আমরা কিন্তু এগ্রিগেট ডিমান্ড সেম প্রাইসে বেশ হাই দেখতে পাচ্ছি। সো খুব সিম্পলি আমরা যদি বলতে চাই, তাহলে বলতে পারবো যে ডান সাইডে গেলে এগ্রিগেট ডিমান্ড বাড়ে, বাম সাইডে গেলে এগ্রিগেট ডিমান্ড ফল করে, অর্থাৎ কমে। এবং অ্যালং এ এগ্রিগেট ডিমান্ড কার্ভ আমরা যদি লোয়ার পোর্শনে যেতে থাকি, দ্যাট কেসে এগ্রিগেট ডিমান্ড বাড়বে, আর আপার পোর্শনের দিকে যেতে গেলে এগ্রিগেট ডিমান্ডটা হচ্ছে কম হয়। তো যেই কারণেই হোক, এই যে চেঞ্জ হচ্ছে না, এগ্রিগেট ডিমান্ড বাড়ছে বা কমছে না, তো এই বাড়া বা কমার রিজন গুলো আমরা হচ্ছে গিয়ে দেখবো। তো এই বাড়া বা কমার হচ্ছে গিয়ে চারটা রিজন আছে। এখন আচ্ছা, ছবিটা আঁকেন, এঁকেছে সবাই ছবিটা? Yes, ma'am. আচ্ছা, তাহলে রিজন গুলো দেখেন, চেঞ্জেস ইন এগ্রিগেট ডিমান্ডের চারটা রিজন আছে। এটা একটু বলে নিই, এখানে আলাদা আলাদা করে লিখবেন। এক্সপেকটেশন, ফিসকাল পলিসি একটা রিজন, মনিটারি পলিসি একটা রিজন, এন্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমি। তো চারটা রিজন আসলে, ফিসকাল পলিসি আর মনিটারি পলিসি একসাথে লিখবেন না, দুটো আলাদা আলাদা করে লিখবেন। তো আজকে এই এক্সপেকটেশন এন্ড ওয়ার্ল্ড ইকোনমি, এই দুটো টপিক আমি পড়াবো না। আজকে আমরা পড়াবো হচ্ছে ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসি, এই দুটো রিজনে। জন্যই বলছিলাম যে এগ্রিগেট ডিমান্ড যখন আমরা পড়বো, আমরা দেখবো যে আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার কভার আপ করে আসবো। এইবারই একটু যাই, আমরা যখন ফিসকাল পলিসি পড়বো, ফিসকাল পলিসি পড়ার জন্য আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 13-এ যাব, এবং যখন মনিটারি পলিসি পড়বো তখন হচ্ছে গিয়ে আমরা চ্যাপ্টার 14-এ যাবো। অর্থাৎ আমরা দুটো আলাদা আলাদা চ্যাপ্টার থেকে ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসিটা পড়ে দেব। আমি চ্যাপ্টার 13-এ চলে গেলাম, পেজ 353, যেটা আমার পিডিএফ ফাইলে, বা যদি স্পেসিফিকলি বলি 321 পেজ আমরা ফিসকাল পলিসি পাবো। এখান থেকে আমরা ফিসকাল পলিসিটা সম্পর্কে আইডিয়া নিব, এবং ফিসকাল পলিসির পরিবর্তনের কারণে কিভাবে, এই দুটো পলিসি খুব ইম্পর্টেন্ট। আগে একটু বলে নিই, এই দুটো আলাদা আলাদা চ্যাপ্টার থেকে পড়াইলেও মানে এটা খুব 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 ইম্পর্টেন্ট পলিসি। আপনাদের নেক্সট লেভেলে যে পড়াশোনাগুলো আছে, পলিসি মেকিং এর যে জায়গাগুলো আছে, যেগুলো বুঝতে হবে, ইভেন ও বাংলাদেশ গভর্নমেন্টও এই পলিসির জায়গাগুলোতে সবসময়। সো যারা ভবিষ্যতে পলিসি মেকার হিসেবে কাজ করবেন বা এনজিও গুলোতে কাজ করেন, তাদের এটা খুব বুঝতে হবে।
আর চ্যাপ্টার 14 থেকে আমরা হচ্ছে কি মনিটরি পলিসি পড়বো। এখানে আমরা দেখবো যে মানি মার্কেটটাকে কন্ট্রোল করার মাধ্যমে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট ডিমান্ডের একটা ইম্প্যাক্ট পড়ে। তো আজকে আমরা মনিটরি পলিসিটা পড়বো। ফিসকাল পলিসি, যে মনিটরি পলিসিটা যদি শেষ করতে পারি দেন আমরা ফিসকাল পলিসিতে যাব। মনিটরি পলিসির জন্য আমি একটা হচ্ছে অন্য একটা স্লাইড শেয়ার করবো এবং এই স্লাইডটা আমি আপনাদের সাথে ক্লাস শেষে আজকে শেয়ার করে দিব। এটা হচ্ছে আমরা যদি ইয়ার বইটা পড়ি ফাইন্যান্সের, ফাইন্যান্স না ওপেন ইলেকটিভের আপনাদের একটা কোর্স আছে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউট, ওটা অথবা যখন আমরা হচ্ছে মানি ব্যাংকিং করি তখন এই বইটা ফলো করে। এটা হচ্ছে মিসকিনের একটা বই আছে ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউট পড়ানোর জন্য, আমরা এই বইটা ফলো করতাম। ওই বইটার চ্যাপ্টার 5টা এখানে মনিটারি পলিসিটা খুব সুন্দর করে দেওয়া আছে, এই কারণে আমরা এখানে যাব। আমরা দেখলাম যে এগ্রিগেট ডিমান্ড যে কোনো কারণে চেঞ্জ হতে পারে, যেটা পুরো বডিলি শিফট হতে পারে, ইনক্রিজ আর ডিক্রিজ হতে পারে, অথবা অ্যালং এ এগ্রিগেট ডিমান্ড কার্ভ সেখানে চেঞ্জেস আসতে পারে। যাই হোক না কেন সেখানে চারটা রিজন ছিল। চারটা রিজনের মধ্যে আমরা থার্ড রিজনটা দিয়ে স্টার্ট করলাম, হুইচ ইজ মনিটরি পলিসি। নামই আমরা বুঝতে পারছি মনিটরি মানে মানি রিলেটেড কোন একটা পলিসি, সেটাই এটাকে আমরা বলছি মনিটরি পলিসি। তো মনিটরি পলিসিটা একটু ব্যাকগ্রাউন্ড বলে, মনিটরি পলিসি থেকে প্রশ্ন করবো তো এই জন্য সুন্দর করে বলি। মনিটরি পলিসিটা হচ্ছে গিয়ে আপনার অনেকটা যেটাকে বলে যে মানি মার্কেটটাকে কন্ট্রোল করার জন্য এই পলিসিটার ইনভলভ হয়, এবং এটা পুরোপুরি ম্যাক্রো ইকোনমিক একটা টার্ম। এটা আমরা মাইক্রো ইকোনমিক্সে কখনো এই ধরনের পলিসি নিয়ে পড়বো না। সো যেহেতু আমরা জানি যে কেইনস ইজ দা ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স, তো সেই কিন্তু এই পলিসিটা নিয়ে প্রথম, অর্থাৎ কেইনশিয়ান ইকোনমিক্সে আমরা এই মনিটারি পলিসিটা প্রথম হচ্ছে কি ইমপ্লিমেন্টেশনটা দেখি। সো এই যে লিখছে যে দিস পলিসি ওয়াজ ডেভেলপড বাই জন মেইনার্ড কেইনস অ্যান্ড হিজ স্টুডেন্ট, মানে তার ডেকোরাম যারা ফলো করতো তারা কিন্তু এটা ডেভেলপ করে। and initially its attempt to explain the inadequacy of monetary policy during the Great Depression। আমরা মনে হয় জানি যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল ইউএসএ তে 1930s-এ। তখন ওভারঅল ইকোনমিটাকে মেনটেন করার জন্যই কিন্তু কেইনস বলে একজন আমরা ইকোনমিস্ট কে দেখেছি। অ্যাকচুয়ালি উনি ওই সময় ইকোনমিস্টও ছিলেন না, ওনাকে উনি ছিলেন ট্যাক্স লয়ার, বাট সে একটা থিওরি দেয় যে বলেছিলাম যে মানি মার্কেট কন্ট্রোল করা যায়। তো সেই থিওরিটা কিন্তু মনিটরি পলিসি। দেন এটার উপরে আপনার হচ্ছে কি ডিপেন্ড করে আমরা ফিসকাল পলিসিকে অনেক ক্ষেত্রে এক্সপ্লেন করতে পারবো, ডেফিসিট বা সারপ্লাস বাজেট হলে কি করতে পারবো সেগুলা ইমপ্লিমেন্টেশন হচ্ছে। তো চলো যাই মনিটরি পলিসি। যদি আমি যাই, মনিটরি পলিসি অ্যাকচুয়ালি টু টাইপস। প্রথমে এটাকে আমরা বলবো হচ্ছে সিমুলেটিভ মনিটরি পলিসি, আর একটাকে আমরা বলি রেস্ট্রিকটিভ মনিটরি পলিসি। আর তার খেয়াল করে দেখেছেন ছবিটা কিন্তু সেগমেন্টেড হয়ে আসছে। তা আগে একটু লিখে নেন, মনিটরি পলিসি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিমুলেটিভ মনিটরি পলিসি আর একটা হচ্ছে রেস্ট্রিকটিভ মনিটরি পলিসি। আমরা প্রথমে সিমুলেটিভ মনিটরি পলিসিটা দেখবো। STIMULATIVE, সিমুলেটিভ মনিটরিং। সিমুলেশন বলতে কি বোঝায়? এক্সপ্যান্ড করা, বড় হওয়া, ব্রেন স্টর্মিং এর মতো সিচুয়েশন গুলো বলে। আহ ব্রেন স্টর্মিং এর মতো হচ্ছে গিয়ে আহ সিচুয়েশনটা বলে। সো এই জিনিসটাকে আমরা বলি সিমুলেশন। এই সিমুলেশনটা কেন হয় সেটা এখন দেখবো সিমুলেটিভ মনিটরি পলিসি। মনে রাখতে হবে যেহেতু সিমুলেটিভ বলছে মানে এই ক্ষেত্রে মনিটরি পলিসিতে যেটা হবে যে বাই এনি কেস ইকোনমিটা সিমুলেশন হবে, অর্থাৎ বড় হবে। আচ্ছা তো তাহলে একটু মনিটরি পলিসি ডেফিনেশনটা লিখে নেন। আচ্ছা সবাই আজকে কোনো রেসপন্স করছেন না কেন? মানে কেউ ক্লাসে নাই? জি ম্যাম। কালকে কিন্তু হচ্ছে গিয়ে সিটির কিন্তু কোনো ইয়া নাই, মাফ নাই, তখন কি করবে না এটা আপনারা বুঝবেন। আচ্ছা লেখেন মনিটরি পলিসি ডেফিনেশন, লেখেন লেখেন মনিটরি পলিসি, MONETARY, মনিটরি পলিসি refer to the process, monetary policy refer to the process monetary policy refer to the process লিখেছি। ইয়েস ম্যাম।
REFER, জি refer ম্যাম। to the process, PROCESS, আচ্ছা। Monetary policy refer to the process by which a country's central bank central bank তো আমরা জানি যে ব্যাংক অন্য ব্যাংক গুলোকে কন্ট্রোল করবে, ইটস নট ফাংশনিং লাইক এ কমার্শিয়াল ব্যাংক, সো ওটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। মনিটারি পলিসি রেফার টু দ্য প্রসেস বাই হুইচ এ কান্ট্রিজ সেন্ট্রাল ব্যাংক, সেটা যে কোনো সেন্ট্রাল ব্যাংক হতে পারে, এ কান্ট্রিজ সেন্ট্রাল ব্যাংক by which a country's central bank control the money market, control the money market, control the money market, money then market, তারপরে কমা দিয়ে লেখেন মানি সাপ্লাই, কমা দিয়ে লেখেন ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট লিখেছে এতটুকু, and Yes, ma'am. availability of credit, আচ্ছা আবার বলছি, monetary policy refer to the process by which a country's central bank, এতটুকু তো লিখেছি সবাই, a country's central bank controls the money market, money supply, ইন্টারেস্ট রেট, আর লাস্টেটা এটা বড় হয়ে যায়, এটা আমি দিলাম না, অ্যাভেলেবিলিটি অফ দ্য ক্রেডিট, আর মেইন কথা হচ্ছে কি লিকুইডিটি রেশিও যেটা সেটা, হ্যাঁ। তো আপাতত এটা না যাই, সো এটুকু লিখলে হবে, কন্ট্রোল দ্য মানি মার্কেট, মানি সাপ্লাই, ইন্টারেস্ট রেট, দেন ইন দ্য ইকোনমি, ইন দ্য ইকোনমি, ইন দ্য ইকোনমি টু অ্যাচিভ ম্যাক্রো ইকোনমিক গোল, টু অ্যাচিভ ম্যাক্রো ইকোনমিক গোল, অনেক ধরনের ম্যাক্রো ইকোনমিক গোল অ্যাচিভ করার জন্য আমরা মনিটারি পলিসি অ্যাপ্লাই করি। টু অ্যাচিভ ম্যাক্রো ইকোনমিক গোল লাইক, সরি, সাচ অ্যাজ দিয়ে লেখেন হচ্ছে গিয়ে এনকারেজিং, আচ্ছা সাচ অ্যাজ এত তো কঠিন ভাবে বুঝবেন না, জাস্ট লেখেন ইনফ্লেশন, ম্যাক্রো ইকোনমিক গোল পড়ে। হ্যাঁ, ইন দা ইকোনমি টু অ্যাচিভ ম্যাক্রো ইকোনমিক গোল, সাচ, SUCH, such as controlling inflation rate, such as controlling inflation rate, such as controlling inflation rate, control, CONTROLLING, controlling inflation rate, such as controlling inflation rate, তারপরে লেখেন achieving full employment, achieving full employment, economic growth, economic growth, economic growth, আরো অনেকগুলো আছে, যেমন হচ্ছে গিয়ে আমরা কারেন্সি স্টেবিলাইজেশনের ক্ষেত্রে কাজ করি, এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজেশনে কাজ করি, কোনো কারণে যদি কোনো ডলারের এগেনস্টে লোকাল কারেন্সির ভ্যালু ফল করে সেক্ষেত্রে আমরা এটাতে কাজ করে থাকি। আমার যদি মনে হয় যে রিসেশনে পড়ে গিয়েছে একটা ইকোনমি, রিসেশন থেকে এটাকে আমি বের করে আনতে চাচ্ছি, তখন মনিটারি পলিসিটা কাজ করে। তো অনেক ধরনেরই কিন্তু কাজ আছে। তো মনিটারি পলিসিটা মেইনলি অপারেট করে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, এটা তো বুঝলাম। তা আগে একটা ডেফিনেশন যেটা দিলাম সেটাকে কি বুঝি, এখানে কি বলেছে, যে বলছে যে মনিটারি পলিসি হচ্ছে এমন একটা পলিসি যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে আমরা আমাদের মানি মার্কেটটা মানে কন্ট্রোল করার চেষ্টা করি। তো মানি মার্কেট হতে পারে, মানি মার্কেটে মানি সাপ্লাই বা ইন্টারেস্ট রেট, এগুলোকে আমরা কন্ট্রোল করি। কেন করি? যাতে হচ্ছে গিয়ে কিছু ম্যাক্রো ইকোনমিক গোল অ্যাচিভ করা যায়। ম্যাক্রো ইকোনমি মানে ওভারঅল ইকোনমিতে কিছু গোল অ্যাচিভ করা যায়। সেই গোলগুলো কিরকম হতে পারে, যে আমি আমার ইনফ্লেশন রেটকে কন্ট্রোল করার চেষ্টা করছি, আমি আমার হচ্ছে গিয়ে ফুল এমপ্লয়মেন্টে যাওয়ার চেষ্টা করছি, বা আমি আমার ইকোনমিক গ্রোথটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করছি। তো যেহেতু সেন্ট্রাল ব্যাংকের কথা আমরা বুঝেই গেলাম, তো এখানে সাধারণত যেটা হয় যে আমরা সেন্ট্রাল ব্যাংক বলতে একটা ব্যাংকের যে ব্যাংকার্স অফ ব্যাংক যেটাকে বলি, বা গভর্নমেন্টের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যে ওভারঅল ইকোনমিতে হচ্ছে গিয়ে
আপনার হচ্ছে গিয়ে আপনার ইম্প্যাক্ট ফেলে, সেইটাকে আমরা বলে থাকি সাধারণত আপনার সেন্ট্রাল ব্যাংক। যেমন ইউএসএ তে এটা হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক, বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ইন্ডিয়াতে এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এরকম। তো এখানে যেহেতু ইউএস এর ইকোনমি দিয়ে এটা এক্সপ্লেন করা, তো এই জন্য এখানে ফেডারেল, ফেড লেখা। ফেড বলতে ফেডারেল রিজার্ভ ব্যাংক, এটা বোঝাচ্ছে। তো আমরা প্রথমে সিমুলেটিভ মনিটারি পলিসিটা পড়ছি। যে সিমুলেটিভ মনিটারি পলিসিতে এখানে কয়েকটা টার্ম আসবে, আগে এটা একটু দেখি। টার্ম গুলো কি, যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ইনভেস্টর বলে একটা টার্ম আমি দেখতে পাচ্ছি, এবং আর একটা টার্ম দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার ফেডারেল রিজার্ভ, এবং এখানে ইনফ্লেশন এবং ডিফ্লেশন একটা বিষয় থাকবে। তো সিমুলেটিভ মনিটারি পলিসিতে যেটা হয় যে ফেডারেল রিজার্ভ ব্যাংক সে মনে করে যে আমি মার্কেটে মানি সাপ্লাইটা বাড়িয়ে দেব। মানি সাপ্লাইটা বাড়িয়ে দেওয়ার কারণে সে যেটা করে যে ট্রেজারি সিকিউরিটিজ গুলো সে যে সেল করেছিল সেটা ইনভেস্টরদের কাছ থেকে নিয়ে নেয়। এখন আসে হোয়াট ইজ ট্রেজারি সিকিউরিটি। আমরা মনে আছে আমরা শেয়ার মার্কেট বেসিক আইডিয়া নিয়েছিলাম, বা বন্ড যেটাকে বলছিলাম যে মানির সাথে যখন করছিলাম। তো শেয়ার বা বন্ড যেগুলো হয় সেগুলো ছোট হয়, ছোট মানে ধরেন কোনো কোম্পানির শেয়ার হয় বা কোনো কোম্পানির বন্ড হয়, এবং এন্ড অফ দ্য ইয়ার সেটা যেটা হয় যে তারা আমাদের সাথে ইন্টারেস্ট শেয়ার করছে এরকম। তো সেটাকে আমরা বলি হচ্ছে বন্ড বা সিকিউরিটিস এইটা। তো যেটা হচ্ছে যে আহ যখন আপনার হচ্ছে গিয়ে আপনি গভর্নমেন্ট যখন এরকম বন্ড গুলা সেল করে সেটাকে আমরা বলি হচ্ছে ট্রেজারি বন্ড বা ট্রেজারি সিকিউরিটি, এবং এটা অনেক বড় অ্যামাউন্টের হয়। লাইক ধরেন 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, এরকম বিশাল বড় ট্রেজারি বন্ড হয়, যেটা আপনি চাইলেও খুব সহজে পারচেস করতে পারেন। গভর্নমেন্টের নিয়ম থাকে যে এই ট্রেজারি বন্ডটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি হোল্ড করবেন, এবং সেই টাকাটা গভর্নমেন্টকে একবার দিন, দেন যখন গভর্নমেন্ট ওই টাইম পিরিয়ডটা শেষ হয়েছে, গভর্নমেন্ট একটা খুব ভালো অ্যামাউন্টের ইন্টারেস্ট দিয়ে আপনার কাছ থেকে ট্রেজারি বন্ডটা নিয়ে নেয়। যেমন ধরেন 20,000 কোটি টাকা আপনি একটা ট্রেজারি বন্ড কিনেছেন, গভর্নমেন্ট বলছে এটা 50% ইন্টারেস্ট দিব। সো দেখা যাচ্ছে 20,000 কোটি টাকার 50% মানে প্রায় 10,000 কোটি টাকা। সো দুইটা যোগ করে 30,000 কোটি টাকা গভর্নমেন্ট একবার থেকে পে করবে এরকম। সো এটা একটা বড় অ্যামাউন্ট হয়। এখানে দেখা যায় যে ট্রেজারি সিকিউরিটি গুলো সাধারণত আমরা ইন্ডিভিজুয়ালরা কেনার মতো অ্যাবিলিটি রাখি না। তো এখানে ইনভেস্টর বলতে বোঝাচ্ছে হচ্ছে বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, ওর যেটা আমরা বলি লিজিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, বা আমি বড় বড় কমার্শিয়াল ব্যাংক বোঝাচ্ছি। তো যেটা হলো গভর্নমেন্ট চিন্তা করলো যে গভর্নমেন্ট এখন সিমুলেটিভ মনিটারি পলিসি অ্যাপ্লাই করবে। সো ফেডারেল রিজার্ভ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকে ডেকে বললো যে আমি এখন সিমুলেটিভ মনিটারি পলিসি হিসেবে ইকোনমিটাকে বড় করতে হবে। এই কারণে তখন যেটা হলো ইনভেস্টরদের কাছ থেকে গভর্নমেন্ট এই থ্রু দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক ট্রেজারি গুলো কিনে নেয়। এই জন্যই দেখা যাচ্ছে যে অ্যারোটা ফেডারেল রিজার্ভ ব্যাংকের দিকে গিয়েছে। সো ট্রেজারিটা যখন পারচেস করে নেয়, ট্রেজারিটা পারচেস করার সাথে সাথে তাহলে কি হচ্ছে, আমি অতিরিক্ত একটা বড় একটা অ্যামাউন্টের টাকা সেটা ইনভেস্টরের কাছে চলে আসলো, অর্থাৎ ডলারের ইনফ্লোটা ইনভেস্টরের কাছে চলে গেল। যখন ইনভেস্টরের কাছে এই একটা বিশাল অ্যামাউন্টের টাকা চলে আসলো, তখন কি হচ্ছে, ব্যাংকের কিন্তু ফান্ডটা ইনক্রিজ করছে না, যেহেতু একটা বড় অ্যামাউন্টের টাকা আপনার কাছে চলে আসে। সো ব্যাংকের হাতে তখন টাকা চলে আসে কিভাবে, যে ধরেন আমি ধরলাম যে এই ক্ষেত্রে বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংক একটা ট্রেজারি বন্ড কিনেছিল 20,000 কোটি টাকার গভর্নমেন্টের কাছ থেকে, যেহেতু একটা বড় ইন্টারেস্ট গভর্নমেন্ট দিবে সে কারণে। তারপরে যখন গভর্নমেন্ট এখন মনে করলো যে গভর্নমেন্ট সিমুলেটিভ মনিটারি পলিসি অ্যাপ্লাই করবে, সে ডাচ বাংলা ব্যাংকে বললো যে তুমি ওই পেপারটা নিয়ে আসো, তোমাকে 20,000 কোটি টাকা প্লাস ইন্টারেস্ট সহ আরো 20,000 কোটি টাকা, মোট 40,000 কোটি টাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিল। এখন এই যে ডলারের ইনফ্লো বেড়ে গেল ইনভেস্টরের কাছে, এখন ডাচ বাংলা ব্যাংকের টাকাটা নিশ্চয়ই মানে ভোল্টে ভরে রাখবে না। তো এই টাকাটা কোথায় চলে আসবে, ব্যাংকের যে ফান্ড যেটা ছিল বা মানি যেটা ছিল, মানি সাপ্লাই যে জায়গাটা সেখানে চলে আসবে। তাহলে ডাচ বাংলা ব্যাংকের কি হলো, ডাচ বাংলা ব্যাংকের ফান্ড কিন্তু ইনক্রিজ করলো, তো ব্যাংকের ফান্ডটা বড় হয়ে গেল। ডাচ বাংলা ব্যাংকের ফান্ড যখন বড় হয়ে গেল, ডাচ বাংলা ব্যাংক দেখলো মানি সাপ্লাই বেড়ে গেছে, আর মানিটা যদি সে ধরে রাখে তাহলে কি এটা ব্যাংকের জন্য লস না? কিন্তু যদি মানিটা সে বিভিন্ন পার্সনের কাছে লোন দিতে পারে তখন কিন্তু ওর জন্য এটা প্রফিটেবল। তখন কি করলো, তো লোন তখনই তো দিতে পারবে যখন ইন্টারেস্ট রেটটা একটা সহনীয় পর্যায়ে থাকবে। ডাচ বাংলা ব্যাংক কি করলো, ডাচ বাংলা ব্যাংক ইন্টারেস্ট রেটটা কমাই দিল।
তো এটাই হচ্ছে কমন প্র্যাকটিস, ওয়েন ব্যাংক ফান্ড ইনক্রিজ ইন দ্যাট টাইম ব্যাংকের ইন্টারেস্ট রেটটা ফল করে, যেটা আমরা একটু আগে সাবস্টিটিউশন এফেক্টেও দেখলাম, যে ব্যাংকের কাছে টাকা নেই, ওখানে ব্যাংকের ফান্ড কিন্তু ডিক্রিজ করেছিল, তো সেখানে ইন্টারেস্ট রেটটা কিন্তু বেড়ে গিয়েছে, যেটা আমরা আবার রেস্ট্রিক্টিভ মনিটারি পলিসিতে পাবো। তো যেটা হলো ইনভেস্টরদের কাছে অনেক বেশি টাকা চলে আসে, কারণ ব্যাংকের ফান্ড ইনক্রিজ করলো, এবং ব্যাংকের ফান্ড ইনক্রিজ করার সাথে সাথে ব্যাংক চিন্তা করলো যে আমাকে তো সার্ভাইভ করতাম, সো ব্যাংক ইন্টারেস্ট রেটটা কমাই দিল, অর্থাৎ ব্যাংকের ইন্টারেস্ট রেটটা ডিক্রিজ করলো। যে ব্যাংকের ইন্টারেস্ট রেটটা ডিক্রিজ করলো, তখন কি হচ্ছে, আমি আপনি আমরা সবাই কি দেখবো, আমরা দেখবো যে হঠাৎ করে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমে গেছে, আমরা কি চিন্তা করবো, আমরা টাকা লোন নেওয়ার কথা চিন্তা করবো। ধরেন আগে ব্যাংকের ইন্টারেস্ট রেট ছিল ধরলাম 50%, এখন সেখানে ব্যাংকের ইন্টারেস্ট রেট হলো 1%। আমি একটা যদি ইন্ডিভিজুয়াল পার্সন, আমি যদি দেখো 1% ইন্টারেস্টে লোন পাই, আমি লোন অ্যাভেল করবো। কারণ আমি যদি এই লোনটা অ্যাভেল করি, আমার যেটা হবে যে আমি সাপোজ আমি 1 কোটি টাকার লোন নিলাম, 1 কোটি টাকার লোন নিলে 1 বছরে আমাকে ইন্টারেস্ট দিতে হবে 1%, ধরেন 1 লাখ টাকা, 1 লাখ টাকারও কম। তাহলে আমি কি করবো, আমি চিন্তা করবো আমি লোনটা নিবো না, মানে 1 কোটি টাকা দিয়ে যদি আমি একটা লোন নিই, আমি সেই লোন নিয়ে ধর আমি দুটো ফ্ল্যাট কিনলাম, তো দুটো ফ্ল্যাট থেকেই তোমার মাসে দেখা যাবে যে 50,000 টাকার আপনার ইয়ে পাচ্ছি, বাড়ি ভাড়া হচ্ছে। তাহলে সেই টাকাটাই 2 মাসের বাড়ি ভাড়া দিয়ে তো আমি আমার 1 বছরের ইন্টারেস্ট রেট যেটা সেটা শোধ করে দেবো, তারপরে আস্তে আস্তে আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট শোধ করতে পারবো। অর্থাৎ ইন্টারেস্ট রেট কম হলে ইনভেস্টমেন্ট করাটার হার বেড়ে যায়, এটাই বলতে চাচ্ছেন প্রবণতা, মানে যেহেতু টাকাটা খুব অল্প অ্যামাউন্টে আমরা পেয়ে যাচ্ছি। সো ব্যাংকের ফান্ড ইনক্রিজ করে, এবং ব্যাংকের ফান্ড ইনক্রিজ করলে যেটা হয় যে আমরা ইন্টারেস্ট রেটটা ব্যাংক কমায় দেয়। ব্যাংক যখন ইন্টারেস্ট রেট কমায় দেয়, তখন সবাই চেষ্টা করে, ইনভেস্টর বলেন, লেন্ডার যারা বলেন, তারা চেষ্টা করে ব্যাংক থেকে লোন নিতে। লোন নিলে কি হয়, টাকাটা তো তাদের হাতে গেল, টাকাটা তাদের হাতে যাওয়া মানে কি, তারা কিন্তু বিভিন্ন পারপাস অর্থাৎ ইনভেস্টমেন্ট করবে বা বিভিন্ন পারপাসে তারা স্পেন্ড করে। বিভিন্ন পারপাসে স্পেন্ড করা মানে বোঝায় যে আমাদের ওভারঅল স্পেন্ডিং হবে, এই ওভারঅল স্পেন্ডিংটাই হচ্ছে এখানে এই যে বলতেছে না এগ্রিগেট স্পেন্ডিং ইনক্রিজ, এটাই বলতে বলছে এগ্রিগেট ডিমান্ড যেটা ছিল সেটা আমার ইনক্রিজ করলো, অর্থাৎ বেড়ে গেল। তো দেখেন সিমুলেটিভ মনিটারি পলিসি অ্যাপ্লাই করার সাথে সাথে আমার এগ্রিগেট ডিমান্ড বাড়ে। আচ্ছা, এর কিছু নেগেটিভ সাইডও আছে। এগ্রিগেট ডিমান্ড যখন বেড়ে যাচ্ছে, অর্থাৎ মার্কেটে ওভারঅল সবাই ডিমান্ড বাড়াই দিচ্ছে, তখন আমার এগ্রিগেট সাপ্লাই যেটা ছিল, অর্থাৎ ডিমান্ড থাকলে কিন্তু সেখানে সাপ্লাই আসে, তখন প্রোডাক্টের সাপ্লাইও বেড়ে যায়। প্রোডাক্টের সাপ্লাই যখন বাড়ে, প্রোডাক্টের সাপ্লাই বাড়া যেহেতু মানুষ ডিমান্ড বাড়ায় দিচ্ছে, তখন প্রোডাক্টের সাপ্লাই বাড়লে ওভারঅল প্রাইস লেভেলটা কিন্তু বাড়ে, যেটা আমি লিখছি এটা আপনারা লিখবেন। তো এখানে লাস্ট পয়েন্ট লেখেন হচ্ছে ইনফ্লেশন, আমি এটা লিখতে পারবো না, যে ইনফ্লেশন ইনক্রিজেস, যে লাস্টে একটা বক্স দিয়ে লেখেন ইনফ্লেশন ইনক্রিজেস, ইনফ্লেশন ইনক্রিজেস, এখানে এখানেও একটা বক্স দিয়ে এটাও লেখেন যে ইনফ্লেশন ইনক্রিজেস। তো সিমুলেটিভ মনিটারি পলিসি ভালো, হ্যাঁ, ইকোনমিতে মানুষজনের হাতে টাকা চলে আসে, ইনভেস্টমেন্ট বাড়ছে, জব ক্রিয়েশন হয়, সবই ভালো। কিন্তু এটার একটা নেগেটিভ সাইডও আছে, সেটা হচ্ছে এক্ষেত্রে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি যে বিষয়টা ছিল সেটা বেড়ে যায়। আচ্ছা, ঠিক এটার অপোজিটটা হচ্ছে কি রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি, যেখানে ফেডারেল রিজার্ভ ব্যাংক মনে করে যে না, আমি ইকোনমিতে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আচ্ছা, সিমুলেটিভটা সাধারণত অ্যাপ্লাই করে ফুল এমপ্লয়মেন্ট অ্যাচিভ করতে বা ইকোনমিক গ্রোথটাকে বাড়াতে। আর রেস্ট্রিকটিভটা অ্যাপ্লাই করে হচ্ছে কি আপনার ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে, মানে ইনফ্লেশন কমাতে। সেক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে, ফেডারেল রিজার্ভ ব্যাংক মনে করে যে আমি রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি অ্যাপ্লাই করছে গভর্নমেন্ট, তাহলে আমার এখানে কি করতে পারে, ট্রেজারি বন্ড আবার বিভিন্ন ব্যাংকের কাছে মানে ইনভেস্টরদের কাছে সেল করলাম, তাহলে ইনভেস্টর কি করবে, ওই টাকাটা দিয়ে ট্রেজারি বন্ড কিনে। ডাচ বাংলা ব্যাংক কি করে 20,000 কোটি টাকা দিয়ে ট্রেজারি বন্ড কিনে রাখে। তাহলে ডাচ বাংলা ব্যাংকের কাছে গেল, ব্যাংকের ফান্ডে আর কোনো টাকা নেই, এই জন্য লিখছে ব্যাংক ফান্ড ডিক্রিজ। ব্যাংকের ফান্ডে যখন টাকা নেই, জানে যে ও 6 মাস পরে গভর্নমেন্টের কাছে পাবো, কিন্তু এই 6 মাসের জন্য তোর কাছে টাকা নেই, তাহলে ওর ব্যাংকের ফান্ড ফল করেছে। তাহলে ব্যাংকের ফান্ড যখন ফল করছে, তখন ও ইন্টারেস্ট রেটটা বাড়ায় দেবে। ইন্টারেস্ট রেট বাড়ায় দিলে আমি আপনি সবাই কি দেখবো, যে অনেক বেশি ইন্টারেস্ট রেট, টাকা আমি সেভাবে লোন নিতে চাবো না, লোন না নিলে আমি কোনো ইনভেস্টমেন্ট করবো না, আমি কোনো নতুন প্রোডাক্ট, মানে আমি আমার কনজাম্পশনে কাট ডাউন করবো। তো এইভাবে ওভারঅল ইকোনমিতে সবাই আমাদের স্পেন্ডিংটা আমরা কমাই দিই, অর্থাৎ এগ্রিগেট স্পেন্ডিং ডিক্রিজেস, বা মোর স্পেসিফিকলি এগ্রিগেট ডিমান্ড যেটা আছে সেটা আমাদের ফল করে। এগ্রিগেট ডিমান্ড যদি ফল করে, তাহলে কি হবে, আমার এগ্রিগেট সাপ্লাই যেটা ছিল সেটাও কমে যাবে, যেহেতু ডিমান্ডই নাই, তাহলে মানুষজন তো বেশিটা সাপ্লাইও করবে না।
সো এগ্রিগেট সাপ্লাইটা ফল করবে, এগ্রিগেট সাপ্লাই ফল করলে সাধারণত প্রোডাক্টের দামও কমে, সো তখন ইনফ্লেশন লাস্ট পয়েন্টটা যে আসবে দেখবে ইনফ্লেশন ডিক্রিজ। সো দ্যাটস ইট। আমি এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দেবো, সেখান থেকে আমরা মনিটরি পলিসিটা করবো। তো দেখলাম যে মনিটরি পলিসির মতো একটা পলিসি যেটা অ্যাপ্লাই করার কারণে কিন্তু আমার ইকোনমিতে যেটা হচ্ছে যে আপনার ওভারঅল আপনার এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই কিন্তু একটা ইম্প্যাক্ট হচ্ছে, এগ্রিগেট ডিমান্ড একটা ইম্প্যাক্ট করছে এবং আমরা দেখতে পাই যে এগ্রিগেট ডিমান্ড খুব ফল করে গেল এরকম হবে। আচ্ছা, আমাদের প্রেজেন্টেশন নিয়ে আমি কোনো কথা বলি নাই, আমাদের প্রেজেন্টেশনটা কবে দিতে চান বলেন? আচ্ছা, কারোর কোনো কথা নেই, সো আমি বলে দিচ্ছি নেক্সট ফ্রাইডে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন হবে। প্রেজেন্টেশনের টপিক গুলো হচ্ছে আমি 10টা টপিক দেবো গুগল ক্লাসরুমে। এই 10টা ম্যাম টপিক, নেক্সট ফ্রাইডে? হ্যাঁ ফ্রাইডে 9 তারিখ, 9 তারিখে আমাদের প্রেজেন্টেশন হবে। প্রেজেন্টেশনটা অনলাইনে হবে যদিও, কিন্তু প্রেজেন্টেশনের নিয়মটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রেজেন্টেশনের সময় আপনাকে ভিডিও অন করতে হবে এবং ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন হবে। এইভাবে হচ্ছে কি আমার প্রেজেন্টেশনটা নিব। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা কল করছি, আমি ডিটেল কালকে এটা নিয়ে আরো কথা বলবো কালকে ক্লাসে। আজকে পর্যন্ত যা যা বললাম এটা পুরোটা আমাদের সিটিতে থাকবে। আচ্ছা, সামিয়া আক্তার, রিফাত, বাদশা ফাহাদ, নওরিন, প্রেজেন্ট ম্যাম। শুভ্রি হৃদয়, মারিয়া হাসান, প্রিন্স প্রেজেন্ট। মাহমুদ মাহির, প্রেজেন্ট ম্যাম। আশা, মিস করে গেছি ম্যাম। আরুষা আজমি, আজিজুল হাকিম, প্রেজেন্ট ম্যাম। রেজওয়ান রোমেন, তরিকুল ইসলাম পার্থ, সোহান, ইমতিয়াজ আহমেদ, রাকেশ, তৌহিদ, তাসনিম তানহা, Yes, নীল। ma'am. তাসনিম Ma'am, তানহা কি মেয়ে হয়ে গেছে এটা তো জানতাম না। মিলন, ma'am, Tauheed. আচ্ছা রোল যদি মিস হয়ে যায় লাস্ট আর একবার অ্যাড্রেস করে নেবো, তখন দিবেন। সেজান আহমেদ মিলন, সিয়াম, প্রেজেন্ট ম্যাম। নাফিদুল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। সাদিয়া আবেদিন জুই, প্রেজেন্ট ম্যাম। শরীফ, আচ্ছা প্রেজেন্ট প্রেজেন্ট আছে, ম্যাম। মিনহাজুল ইসলাম, Yes, ma'am. রিফাত, রাব্বি তালুকদার, জুহি, ইয়েস ম্যাম। জুহি, জান্নাতুল ফেরদৌস, ফাতিমা, ইয়েস ম্যাম। বাঁধন, বর্ষণ কুমার সাহা, প্রেজেন্ট ম্যাম। নাফিস, ইয়েস ম্যাম। হাফিজ, সরি হাসিফ, ইয়েস ম্যাম। মৃদুল সাহা, মৃদুল সাহা, ইয়াসিন আরাফাত রাসেল, ইয়েস ম্যাম। আলভি, প্রেজেন্ট ম্যাম। সুমি, প্রেজেন্ট ম্যাম। আদিত্য দেব, সুষময় পাল, অপূর্ব সরকার জিতু, ইমরান হোসেন, ইরফানা, ইয়েস মাহমুদ, ম্যাম। মাহমুদা রহমান নীল, ইয়েস ম্যাম। জিসান, তিথি ঘোষ। ওকে, প্রেজেন্ট দিতে পারেন নাই এমন যারা আছে তারা একটু হ্যান্ড রেজ করেন। অ্যাবসেন্ট হয়ে গেছেন, দেখা গিয়েছে যে রোল কলের সময় দিতে পারেননি এমন যারা আছেন তারা একটু হ্যান্ড রেজ করেন। যারা ক্লাসে ছিলেন কিন্তু রোল কলের টাইমে দিতে পারেননি, একজন শুধু আচ্ছা, মারিয়া। ঠিক আছে, তাহলে কালকে ক্লাসে দেখা হবে। কালকে ক্লাসটা আমাদের খুব ইন্টারেস্টিং, কালকে আমাদের সিটিও হবে প্লাস হচ্ছে আমাদের কালকে ক্লাসে আমাদের একজন অ্যালামনাই আসবে। অ্যালামনাই ভিজিটটা আমি বেশি ইম্পর্টেন্ট আপনাদের বলি, কালকে অ্যালামনাই এর কাছ থেকে তার এক্সপিরিয়েন্সটাই শুনবেন, বাট এটা আপনার জন্য হচ্ছে গিয়ে বেশ যেটাকে বলা যায় যে ইমপ্রেসিভ, কাজে দেবে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা ম্যাম হবে। আমার অ্যাটেন্ডেন্সটা ঠিক করা হয়নি। অ্যাটেন্ডেন্স দিয়েছি তো। ম্যাম আজকের না, দুইটা যে মিস হয়েছিল। লেট মি চেক দ্যাট। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম সিটিতে কি ম্যাম আজকে যা পড়াইছেন এই পর্যন্ত নাকি ম্যাম হ্যাঁ জাস্ট? হ্যাঁ, আজকে আজকে যা পড়ালাম এতটুকু পর্যন্ত হচ্ছে সিটিতে থাকবে। আচ্ছা ম্যাম, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম।